আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আমাদের বিনিয়োগ রিলেটেড বিষয়টা আমরা আলোচনা করব, ফ্লট সহ। মূল আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে যে আসলে আমরা জীবনে যাই কিছু করি, দিন শেষে আমাদের আর্থিক দিকটা কিন্তু দেখতে হয়। আপনি যেটাই করেন, যে পেশায় থাকেন, যে ব্যবসায়ী থাকেন, এখন এই আর্থিক যদি ক্যালকুলেশনটা আমরা যদি ঠিক করতে না পারি, যত বড় চাকরি আপনি করেন, দিন শেষে জীবনের শেষ প্রান্তে কিন্তু সবারই সমস্যা হয়। তো আমাদের পড়াশোনার জীবনে আমরা সবকিছু তো শিখি, কিন্তু আসলে মানি ম্যানেজমেন্ট জিনিসটাই কিন্তু শিখি না। তো আজকের আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যে যে পেশায় আছি, সবাই যে আমরা ছোটকাল থেকে যে জিনিসটা শুনে অভ্যস্ত হয়েছি সেটা হচ্ছে যে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে আপনার টাকা পয়সা বেশি দরকার হবে। যত টাকা পয়সা থাকবে তত আপনি হ্যাপি হবেন। আসলে বিষয়টা কিন্তু এমন না। মানুষের দরকার আপনার, আপনি সমাজের যেই স্তরে আছেন, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত, কেউ বড়লোক, ওই স্ট্যাটাসটা বজায় রাখার জন্য আপনার যে টাকা পয়সাটা দরকার, ওই টাকা পয়সাটা যদি আপনি কাজ করা ছাড়াই যদি প্রতি মাসে আপনার কাছে আসে, এটাই হচ্ছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা। যেখানে আপনাকে টেনশন করতে হয় না যে আগামী মাসটা আপনার কিভাবে চলবে। আপনি অসুস্থ হইলে, হসপিটালে থাকলে, ফ্যামিলির কিছু হয়ে গেলে, তাহলে আমরা যে পেশায় থাকি, আপনি অ্যাক্টিভ কাজ যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণই করতেছেন। যখন আপনি অসুস্থ হবেন তখন আপনার ফ্যামিলি বা আপনার চাকরি তো আর নর্মালি, যদি আমরা বলি যারা ডে টু ডে বেসিসে কাজ করেন, বিজনেস করেন, যাওয়া সম্ভব না। তো তখন আপনার ইনকামটা কমে যাবে। তো আপনার জীবনে আপনি যে পেশায় থাকেন, আপনার যে সামাজিক স্ট্যাটাস, কারো হয়তো 20,000 টাকা মাস চলে, কারো 50,000, কারো 1,00,000 টাকা মাস প্রয়োজন হয়। যার যত টাকায় মাস চলে, ওই টাকাটা যদি আপনি কি করতে পারেন, আপনি কাজ না করলেও যাতে এমন কিছুতে আপনি বিনিয়োগ করেন, সেটা আপনার ব্যাপারটা। সেটা আপনার জায়গা জমি হইতে পারে, ফ্ল্যাট হইতে পারে, গোল্ড হইতে পারে, শেয়ার বাজার হইতে পারে। সহজ কথা হচ্ছে, আপনার জীবন ধারণের জন্য যে খরচটা দরকার, এটা যদি আপনি নিজে কাজ করা ছাড়া আসে, তাহলে আপনি দেশ, জাতি, সমাজের জন্য কিছু করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, ভবিষ্যতে কিছু করতে পারবেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ম্যাক্সিমামই 100-র মধ্যে 80 জনই, আমাদের যে যত বড় ইঞ্জিনিয়ারই হই, যে যত বড় লয়ারই হন, তার ইনকামের পিছনে তার জীবনটা চলে যায়। তো এই জন্য ক্রিয়েটিভ কিছু চিন্তা করা তার পক্ষে কিন্তু সম্ভব হয় না। তো আজকের ওভারভিউটা থাকবে এখান থেকে। জাস্ট আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন আপনার জন্য কোনটা সুইটেবল হয়। কারণ সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক না, সবার পড়াশোনা এক না। তো এর জন্য আপনার পড়াশোনা, আপনার সামাজিক অবস্থা অনুযায়ী যেইটা আপনার কাছে সুইটেবল হয়, সেটার দিকে আপনি যাবেন। আর আপনার প্রতিনিয়ত মাসিক যে খরচটা দরকার, সেইটার আপনার একটা পেসিভ ইনকামের আপনি যদি ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি আর্থিকভাবে আমরা বলতে পারবো সচ্ছল, কারো উপর আপনার নির্ভর করতে হবে না। তো ওয়ান বাই ওয়ান তাহলে আমরা মোটামুটি শুরু করি। তো আসলে বিষয়গুলো আমরা জানি, কিন্তু আমরা জাস্ট চিন্তাটা করতে হবে একটু ভিন্নভাবে, তাহলেই হবে। আমরা আশেপাশে সবকিছু দেখি, সবকিছু জানি, কিন্তু থিঙ্কিংটা হচ্ছে সবার ভিন্ন। কারণ দেখুন, জাস্ট একটা যদি আমরা কথা বলি, যেমন ধরেন যে একজন রুগী যদি অসুস্থ হয়, রুগী পক্ষ চিন্তা করে তার একটা দুঃখের বিষয়, টাকা পয়সা খরচ হবে। অপরপক্ষে হসপিটাল অথবা ডাক্তাররা চিন্তা করে যে রুগী না আসলে সে খাবে কিভাবে। ঘটনা কিন্তু একটাই, দুইজনের দৃষ্টিভঙ্গি দুই রকম। তো আমাদের জীবনটাও এরকম। আমরা দৃষ্টিভঙ্গির উপরই জোর দিব যে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে একটা জিনিসকে দেখতেছেন। তাহলে সহজ কথা হচ্ছে, আপনার জীবনের প্রতিদিনের যে খরচ, এইটা যদি আপনি যতটুকু দরকার আপনার অ্যাক্টিভ কাজ করা ছাড়া, মানে আপনি চাকরিতে না গেলেও আপনার সমস্যা নেই, আপনি এমন একটা কিছু করছেন, চাকরি থেকে মাসে যে বেতন পাইতেন ওই বেতনটা আসতেছে। এখন এই যে সময়টা পাচ্ছেন, এটা নিজেকে আপনি গঠন করার জন্য ব্যয় করতে পারেন, সমাজে জন্য ব্যয় করতে পারেন, ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন। কিন্তু আপনার যদি জীবনটা চলে যায় শুধু নিজের টাকা ইনকাম করার জন্য, তো আপনি বাকিটার করবেন কোথায়? ব্যবসার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটা ধারণা, আপনি একটা দোকান নিয়ে বসলেন তার মানে আপনি ব্যবসা করতেছেন না। আপনি নিজে দোকানে নিজে কর্মচারী, আপনি একদিন না গেলে দোকান বন্ধ, তার মানে এটা কোনো আমাদের ব্যবসা হইল না। ব্যবসা এমন হবে যেখানে আপনি না থাকলেও আপনার ব্যবসাটা কন্টিনিউ করবে।
এক কথায় যদি আমরা বলি, আপনি যদি কোটিপতি হইতে চান, আপনাকে আপনার নিচে সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে, আশেপাশে যারা আছে এদেরকে লাখপতি বানাইতে হবে, তবেই আপনি কোটিপতি হইতে পারবেন। কিন্তু আমাদের সমাজে বা আমরা যে চিন্তাটা করি যে আমি একাই টাকা পয়সা কামাবো, বাকি সবাই যাতে না কামায়। টাকা পয়সা রিজিক উপরওয়ালা দিবে, তার কাছে কিন্তু টাকা পয়সার অভাব নাই। সেই জন্য এখন থেকে যখনই চিন্তা করবেন, আপনি যদি 10,000 টাকা কামাইতে চান, চিন্তা করবেন যে আপনার নিচে আশেপাশে যারা আছে এরা যাতে অ্যাটলিস্ট 5,000ও কামাইতে পারে। তখনই আপনার ওই 10,000 টাকার একটা ভ্যালু থাকবে। কারণ ধরেন যে একটা গাছ যদি আমরা যত বড় উপর দিকে আপনি উঠতে চাবেন, আশেপাশে যদি ছোট ছোট জিনিস না থাকে, বাতাসে কিন্তু এটা ভেঙে যাবে। এটা একটা ন্যাচারাল গত জিনিস। তো এই জন্য আপনি যত উপরে উঠতে চাবেন, আপনার চতুর্দিকে এরকম আপনি কি করবেন, সাপোর্ট সিস্টেম তৈরি করবেন, মানে আপনার আশেপাশের লোকদেরকেও কিছুটা উন্নতি করার চেষ্টা করবেন। তাহলে যত ঝড় তুফানি আসুক শুধু আপনার উপর দিয়ে যাবে না। সাপোর্ট সিস্টেমটা আমাদেরকে বজায় রাখতে হবে। এখন যেই কথাটা আমরা বললাম, এটা বলতে তো ভালো বলা যায়, কিন্তু এটা বাস্তবায়ন একদিনে কিন্তু সম্ভব না। আপনি আজকে ইচ্ছা করলে আগামী 1 বছরে আর্থিকভাবে এদিকে পৌঁছাইতে পারবেন না। কখন পারতেন? যখন আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা থেকে কেবল শেষ করছেন, তখন থেকে যদি প্রস্তুতিটা হইতো আপনি পারতেন। তারপরেও মানুষের জীবন কে কতদিন বাঁচবে এটা আমরা নিজেরাও জানি না। অ্যাটলিস্ট 5 থেকে 15 বছর সময় দরকার। জীবনের 5 থেকে 15 বছর যার যার অবস্থা অনুযায়ী যদি আপনি ক্রিয়েটিভ কাজ করতে পারেন, এরপরে আপনার আর কাজ করার দরকার নেই। আপনি তখন নিজের ইচ্ছা মতো কাজ করবেন। তাই বলে আমরা বলবো না যে আপনি বসে থাকবেন, ঘুমাবেন, এমন না। মানে আপনি জীবন ধারণের জন্য কাজ করবেন না। আমাদের স্কুলে কি হয়, আমাদের ফ্যামিলি বলেন, সবাই বলেন, বাচ্চা কাচ্চা হয়, তার পিছনে আমরা কোটি টাকা খরচ করি, ভালো স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, সবচেয়ে দামি স্কুলে আমরা পড়াই, তাকে আমরা কিন্তু টাকা পয়সা ইনকাম করার চিন্তা করাই না। বলে যে বাবা তুমি পড়ো, পড়াশোনা ভালো করো, পড়াশোনা ভালো করো। হঠাৎ করে পড়াশোনা শেষ, এবার বলে যে টাকা ইনকাম করো। তার সারা জীবনে এই যে সে প্রায় যদি আমরা বলি মোটামুটি 10 আর 2 12 আর 4 14 বছর জীবনে সে টাকা ইনকাম কিভাবে করে কোনোদিন সে জানে না। এখন তার অনার্স শেষ, আপনি বলতেছেন টাকা ইনকাম করো, ফ্যামিলি সাপোর্ট দাও, বিয়ে করো। তো সে করবেটা কি? কারণ এই 14 বছর জীবনে কোনোদিন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 100-র মধ্যে 80% ছেলে মেয়ের কোনো এই টেনশনটা থাকে না যে টাকাটা আসবে কোথা থেকে। ওইটা ভিন্ন কথা। আপনার ফ্যামিলি আপনার পড়াশোনার জন্য খরচ দেয়, আপনি বাইরে ঘোরাফেরার জন্য টাকার চিন্তা করেন, সেই চিন্তার কথা আমরা বলতেছি না। তাহলে এই যে আপনার ছেলে মেয়ে সবাইকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, পড়াশোনা শেষ, এখন হঠাৎ করে বলতেছেন টাকা দাও। এখন সে তো জানে না মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি, সে তো জানে না টাকা পয়সাটা কিভাবে ডিল করতে হবে। তো তার থেকে তো আশা করে আপনার লাভ হবে না। তা আমরা ম্যাক্সিমাম জীবনের ক্ষেত্রে সবাই এই অবস্থায় সৃষ্টি হয়েছে যে তখন আমরা যদিও চাকরি করি, আমরা কিন্তু আমাদের বাস্তব জ্ঞান থাকে না যে চাকরি থেকে আমি কিভাবে টাকাটা ইনকাম করে কোথায় রাখবো, কি করব, বা কোন কোন ভাবে আর আমার স্কিলটা বৃদ্ধি করা যায়। তো এইটা যদি আমরা ধীরে ধীরে উন্নত বিশ্বে যদি আমরা দেখি, এদেরকে ছোট লেভেল থেকে ছোট হিসাবে তৈরি করা হয়। মাধ্যমিক স্তরে তাদেরকে ওইরকম বাস্তব ভিত্তিক স্কুলে কি করা হয়, ওরকম তাদের ক্লাস প্রতি মাসে দেওয়া হয়, নির্দিষ্ট একটা কিছু জিনিস সেল করে টাকাটা ইনকাম করার প্রশিক্ষণ দেওয়া হয়। তো এইরকম আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। কিন্তু আমরা যেহেতু এখন আধুনিক যুগ, এখন আমরা এই ইন্টারনেটের কারণে যেমন আপনারা কানেক্ট হইতে পারছেন, অনেক কিছু শিখতে পারতেছেন। ইউটিউবে অনেক ভালো জিনিস আছে, আবার খারাপ জিনিসও আছে। তো ইউটিউবটা বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া আসলে আমাদের বাস্তব জীবনের বাইরে না। তো এই জন্য আপনি যদি ভালো ক্রিয়েটিভ, যেমন আজকের এই ক্লাসটার পরে আপনি দেখবেন যে আপনার ইউটিউবে যদি আপনি দেখেন এই ভিডিওটা, আপনার আশেপাশে মানি রিলেটেড ভিডিওগুলো আসবে। তার মানে আপনি যেই দিকে যাইতে চাবেন আপনাকে ওই জিনিসটাই দেখাবে। আপনি যদি ওয়াজ মাহফিল বেশি শোনেন, আপনার টাইম লাইনে ওয়াজ মাহফিলে আসবে, অন্য কিছু আসবে না। এটা হচ্ছে একটা, আমরা যদি বলি, ইকোসিস্টেম। তো এরপরে আসি আমরা মূল আলোচনার বিষয়টা, আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে, তাহলে আমরা এমন কিছু করব যেটার মাধ্যমে যে জ্ঞানটা আমরা অর্জন করছি, যে যেটাই পড়াশোনা করেন, অ্যাটলিস্ট আপনি বাংলা পড়া পড়তে পারেন, ইংরেজিটা দেখতে পারেন, এতটুকুই পড়া যথেষ্ট। আসলে স্কুলের মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে এডুকেশন করা না। স্কুলের মূল উদ্দেশ্যটা হচ্ছে পড়াটা সারা জীবন মৃত্যু পর্যন্ত যে জিনিসটা পড়বেন ওইটা কিভাবে পড়বেন, ওই ব্যাকরণটা শিক্ষা দেওয়াই হচ্ছে মূল কাজ। এইটাই আমরা কিন্তু বুঝি না। আমরা চিন্তা করি ভালো স্কুলে পড়বো, ভালো ভার্সিটিতে পড়বো, ইঞ্জিনিয়ার হব, বের হব, লাখ টাকা বেতনে চাকরি করব। এখন চাকরিটা দিবে কে? চাকরিটা দিবে, দেখবেন যে ক্লাস 10 পাস, ইন্টার পাস একজন, সে বিশাল বড় কোম্পানি করছে, তার অধীনে গিয়ে আপনি মাসে 2 লাখ টাকা বেতনে কাজ করতেছেন আর বলতেছেন যে আপনি শিক্ষিত। তার মানে আমাদের বেসিক লেভেলটা আমরা তৈরি করার চেষ্টা করব।
এখন আসি আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে বা বাস্তবে আমরাও জীবনে যে ভুলগুলো করেছি, আমরা সবচেয়ে বেশি কি ধন সম্পদ অর্জন করার বেশি চেষ্টা করি। তো একটা জিনিস মনে রাখবেন, সম্পদ অর্জন বেশি না করে আপনি যদি ক্যাশ ফ্লোটা বেশি বাড়াইতে পারেন। ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ টাকা। ধরেন যে আপনার যত বাড়ি গাড়ি জায়গা জমি আছে, 200 কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু মাসে ওইখান থেকে 1 লাখ টাকাও আসে না, তো ওই সম্পত্তির কোনো দাম নাই। যদি আপনার 10 লাখ টাকার আপনার বাড়ি গাড়ি থাকে আর মাসে যদি আপনার 50,000 টাকা কোনো জায়গা থেকে আসে, ওই জায়গা থেকে আসে, তাহলে আপনি হচ্ছেন হ্যাপি মানুষ, আপনার ক্যাশ ফ্লোটা ভালো। তো এই জন্য সম্পদ আপনি অর্জন যদি করেন, ওই রকম সম্পত্তি অর্জন করার চেষ্টা করবেন যেটা আপনাকে নিয়মিত সেখান থেকে ইনকাম দিবে। আর যদি ইনকাম না দেয়, ওইটা আপনার ডেট, ওইটা আপনি বাদ দেন, ওইটা আপনি সেল করে দেন। এমন সম্পত্তি বা প্রপার্টিতে আপনি বিনিয়োগ করেন, সেটা আপনার বাড়ি হইতে পারে, ফ্ল্যাট হইতে পারে, দোকান হইতে পারে, ব্যবসা অংশীদার হইতে পারে, অথবা গোল্ড হইতে পারে। তার মানে আমরা ধীরে ধীরে নিজে চিন্তা করব আমাদের যা কিছু আছে। এমন না যে আপনার আপনি বলবেন যে ভাই আমার তো নিজের ঘরটাও নাই, সেটা কথা না। আপনার যদি গরিব হন, আপনার মাসে 5,000 টাকা দিয়ে ফ্যামিলি চলে, তাহলে আপনি ওই 5,000 টাকারই ব্যবস্থা করেন যে ওই 5,000 টাকা আমার মাসে যদি কোনো জায়গা থেকে আসে, তাহলে আমি কাজ করতে হবে না। আর যার 50,000 টাকা লাগে, তাহলে ওই হিসাবে চিন্তা করতে হবে। তো এখন আমরা যারা অর্থনীতির ছাত্র, তারা এসেটকে এক হিসাবে বুঝেন, লাইবিলিটিকে এক হিসাবে বুঝেন। এটা আমরাও বুঝি। লাইবিলিটি মানে আপনার দায়, আপনার কাছে কেউ পাওনা আছে। যেমন আপনি বিয়ে করছেন, স্ত্রী সন্তান এদেরকে দেখাশোনা, পড়াশোনা, খরচ আপনার উপর একটা লাইবিলিটি। আপনি একটা গাড়ি কিনছেন, গাড়িতে তেল দিতে হবে, লাইবিলিটি। তো অর্থনীতির ভাষায় না গিয়ে জাস্ট আমরা আধুনিক যুগে যারা মানি ম্যানেজমেন্ট করে, এদের কথা হচ্ছে অ্যাসেট। আমরা সেটাকেই বলবো যেটা আমাকে নিয়মিত টাকা পয়সা দিবে। যে জিনিসটা আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করব, যেটা আমাকে টাকা পয়সা দিবে না, যেটার পিছনে আমি টাকা খরচ করব, ওইটা আমার অ্যাসেট না, ওইটা আমার লাইবিলিটি। যেমন ধরেন যে আপনার যদি একটা মাইক্রোবাস আছে, সেটা আপনি কি করেন, শুধু নিজের ব্যবহারের জন্য সেটাকে ইউজ করেন, কোথাও ভাড়াও দেন না, কোনো কিছু করেন না, আপনার বাসায় পড়ে থাকে, যখন দরকার আপনি ব্যবহার করেন, তেল সেখানে দেন। এইটা আপনার অ্যাসেট না, এটা হচ্ছে আপনার লাইবিলিটি। প্রতি মাসে আপনার থেকে টাকা নেয়। এরকম রাখা যাবে না, সেটা ভিন্ন জিনিস। এখন যদি সেটাকে আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে কোথাও রেন্টে দেন, ভাড়া দেন, তাহলে সেটা আপনার অ্যাসেট হবে। তার মানে এক শব্দে আমরা বুঝবো, অ্যাসেট এমন জিনিস যেটা আমাকে নিয়মিত ইনকাম দিবে, কম হোক বেশি হোক। যদি না দেয়, ওইটা আমার তালিকা থেকে বাদ যাবে। আর লাইবিলিটি কোনটা, সেটা আমরা সবাই জানি, যেটা আপনার প্যাকেট থেকে টাকা বের করে নেবে, এখন সেটা যেটাই হোক। আর এই আমরা যে জিনিসটা একটা ভুল করি, যেমন ধরেন যে ব্যাংকে টাকা রাখলে এত পার্সেন্ট সুদ দেয়, সঞ্চয়পত্র করা করলে এত পার্সেন্ট দেয়, 10 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন, 2 বছর পরে 20 লাখ টাকা বিক্রি করছেন, আপনি চিন্তা করতেছেন আমি তো 100% লাভ করলাম। আসলে না, আপনি জীবনও 100% লাভ করেন নাই। মাঝখান দিয়ে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে একটা শব্দ চালু আছে। একটা যদি উদাহরণ দেই, যেমন ধরেন যে গত বছরে 2024 সালের এই যে 26শে সেপ্টেম্বর যদি আপনি একটা জিনিস যদি কিনতে পারতেন 1 লাখ টাকায়, আজকের দিনে 1 বছর পরে ওই জিনিসটা কিনতে আপনার এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি 8.5% থাকে, তাহলে 1,08,500 টাকা দরকার হবে। আর এই 1 লাখ টাকা যদি আপনি গত বছরে ব্যাংকে কোনো সেভিং অ্যাকাউন্টে রাখতেন, আপনাকে ম্যাক্সিমাম তারা 6% দিত, মানে 1 লাখ টাকা প্লাস আর 6,000, 1,06,000 টাকা দিত। আপনার গত বছরে 1 লাখ টাকায় আপনি 1,08,000 টাকা জিনিস কেনার ক্যাপাবিলিটি ছিল। আজকে ওই টাকাটা হিসাব করলে আপনার প্রায় 2,500 টাকা লস, মানে আপনার টাকাটার ভ্যালুটা কমে গেছে। তো এই জন্য আজকে থেকে যখনই আপনি কোনো লাভ হিসাব করবেন, ওইখান থেকে একটু তখন খোঁজ নিবেন যে মুদ্রাস্ফীতি কত আছে, ইনফ্লেশনটা কত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কত, ওইটা মাইনাস করে এবার চিন্তা করেন যে আমি লাভ করছি। তাহলে যদি আপনি 12% সুদ পান, মুনাফা পান, চিন্তা করবেন যে তখন তাইলে আপনি পাচ্ছেন কত, মাত্র 3.5% আপনি লাভ করতেছেন। বাকিটা আপনার লাভ না, বাকিটা হচ্ছে যে সমাজে চলতে গেলে, জীবনে বাঁচতে গেলে, যেমন অক্সিজেন, এই 8.5% সমাজে টিকতে গেলে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। এই চিন্তাটা যদি আপনার থাকে, আপনি যে কোনো জায়গায় যদি 8.5%-এর নিচে, বা আজ থেকে 20 বছর পরে ভিডিও দেখলে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 30% হয়, তাহলে আপনাকে 40%-এ আপনি মুনাফা দেয় এমন বিনিয়োগ করতে হবে। এইটা মনে রাখবেন। এইটা যদি আপনি হিসাব না করেন, আপনার ওই যে সেভিং অ্যাকাউন্টে আপনি 6% 4%-এ টাকা জমা রাখা, মানে নিজের টাকা নিজে আপনি একজনকে খরচ করার জন্য দিচ্ছেন যে ভাই আমার টাকা বেশি আছে, আপনি এটা খরচ করেন। ব্যাংকে কোনো টাকা রাখা যাবে না, সেভিং অ্যাকাউন্টে। সহজ কথা, লেনদেন করতে হয়, আপনি কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন করেন, কোনো সমস্যা নেই, আপনার বিজনেস আছে। এখন বলবেন যে ভাই আমি কি করব,
তো 5-10 হাজার টাকার আমরা বলতেছি না, দেখবেন যে এমনও অনেক মানুষ আছে 30-40-50 লাখ টাকাও সেভিং অ্যাকাউন্টে পড়ে আছে। আপনার 10,000 টাকা দিয়ে তো আপনি তেমন কিছু করতে পারবেন না। তবে এইটা মাথায় রাখবেন যে এখন থেকে বা আজকে থেকে আপনি যেই মুনাফা যেখানে হিসাব করবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মাইনাস দিয়ে আপনি নিট মুনাফাটা হিসাব করবেন। আপনি 1 কোটি টাকার ফ্ল্যাট কিনছেন গত বছর, এখন বলতেছে যে 1,05,00,000 বলতেছে, ধরলাম আপনি চিন্তা করতেছেন 5 লাখ আমার টাকা বাড়লো, আসলে বাড়ে নাই, আপনার 3.5 লাখ টাকা লস হয়ে গেল। কারণ ওই ফ্ল্যাটটা কিনতে আজকে 1,08,00,000 টাকা লাগবে, আর আপনি 1,05,00,000 বিক্রি করতেছেন। এই চিন্তাটা একটু আমরা মাথায় নিব। তাহলে এখন আমরা করতে পারি কি? এতক্ষণ তো আমরা বাস্তবতা তুললাম যে এখন যে ভাই আমরা করবোটা কি, তো সেটাই আজকের আমাদের দেখবো। যার যেটা খাটে, সবার একটা জিনিস কিন্তু খাটবে না। আমি একরকম, আপনি একরকম, আপনার পারিবারিক অবস্থা একরকম, আপনার শিক্ষাগত যোগ্যতা একরকম, যার যেটা খাটে সেই অনুযায়ী ব্যবস্থাটা নিবেন। এইটার জন্য আমরা যে পেসিভ ইনকামের কথাটা বললাম, বাস্তবে সম্পত্তি বলতে আমরা বুঝি আমাদের জায়গা জমি দোকানপাট, এটাই আমরা বুঝি। তো এর বাইরেও কিছু প্রপার্টি আছে যারা আমরা, আপনি যদি কি করেন, ব্যবসাপাতি করেন, আপনি আপনার ব্যবসার একটা লোগো রাখেন, আপনি যদি ব্যবসাপাতি করেন ব্যবসার একটা ভ্যালু থাকে, আপনি যদি কোনো কিছু লিখেন তার একটা ভ্যালু থাকে। তো এই জন্য যেমন ধরেন যে আমি কোনো কিছু লিখছি, আমাদের একটা বই আছে সাতকাহন, সেটা কপিরাইটকৃত। তো আমি কাজ করি বা না করি, সেটা বিক্রি হইলে আমি কিছু একটা আমি মুনাফা পাবো। তো এটা আমি কাজ না করলেও আসবে। শেয়ার বাজারে তো বিনিয়োগ করা, নর্মালি আমাদের বাংলাদেশে আমরা শেয়ার বাজার শুনলে চিন্তা করি যে এটা তো একটা জুয়া খেলা, টাকা দিব টাকা লস হবে। তো সেটার ক্ষেত্রেও আমাদেরকে আগে বুঝতে হবে, মানুষ একটা কথা বললে এটা খারাপ এমন না, আপনাকে আগে বুঝতে হবে শেয়ার বাজার কিভাবে কাজ করে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যাবেন কি যাবেন না। এরপরে সঞ্চয়পত্র আছে, বন্ড আছে, বিভিন্ন প্রকার অনলাইন ভিত্তিক কাজ আছে, যেইটা আপনার জন্য যায় আপনি সেটা করবেন পাশাপাশি। এখন আসি আমরা এই আলোচনার প্রথমে, যেহেতু আমাদের কোর্সের এটা শেষ ভিডিও, সেখানে ছিল আমাদের আসলে ভূমি এক্সপার্ট রিলেটেড। তো জমি এবং ফ্ল্যাট এই দুটার আমরা তুলনাটা দেখি, তারপরে আমরা মূল ক্লাসে যাব যে আপনি জমি কিনবেন না ফ্ল্যাট কিনবেন, কোনটাতে লাভ বেশি, যদি ক্রয় করতে চান কি করবেন। আর এটাও আপনার একটা পেসিভ ইনকাম হইতে পারে। অনেকেরই হয়তো টাকা আছে, চিন্তা করেন আমি যদি 2টা ফ্ল্যাট নিয়ে রাখি বসুন্ধরায়, আমি প্রতি মাসে ভাড়া পাবো 40, 50, 70 হাজার টাকা করে ভাড়া পাবো। এক একটা ফ্ল্যাটের দাম আপনার 1,20,00,000, 1,50,00,000, এমনকি 2 কোটির উপরে আছে। তাহলে আপনি এই ভিডিওটা দেখার পর নিজেরটা নিজে সিদ্ধান্ত নেবেন আপনি জমি কিনবেন না ফ্ল্যাট কিনবেন। এখন জমি বা ফ্ল্যাট বলতে আমরা কি বুঝি? সমতল ভূমি বুঝি। তো নর্মালি পৃথিবীর যে যতটুকু ভূমি ফিক্সড, এটাকে আর বাড়ানো সম্ভব না, মানে সমতল ভূমিকে আর বাড়ানো সম্ভব না। তাহলে আমরা কি করি? আমরা ঊর্ধ্বমুখী বাড়াই, মানে হচ্ছে উপরের দিকে আমরা বিল্ডিং তৈরি করি, সেগুলোকে আমরা বিক্রি করি। নর্মালি আমরা বলি যে সেটা হচ্ছে আমার রিয়েল এস্টেট। এখন এইটার মধ্যে কোনটাতে বিনিয়োগটা ভালো কোনটাতে খারাপ? তো জেনারেল সেন্সে যদি আমরা বলি যে জমিতে আপনি বিনিয়োগ করবেন, এক কথায় এটা আপনাকে কোনোদিন কি করবে না, লস করাবে না। এটা সবাই বলে, আমরাও বলি, আমরাও অনেক বলছি। কিন্তু আপনাকে সবসময় আপনি চিন্তা করবেন যে আপনি লাভ লস হিসাব করবেন সময় অনুযায়ী, কারণ সময়টাই মানুষের জীবনে মেইন। তো ভিডিওর পরে যাওয়ার আগে যদি জাস্ট একটা গল্প বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আমার বাস্তব জীবনে সেই সম্ভবত 2020 সালে একজন ব্যক্তি 1 বিঘা জমি বিক্রি করবে, কৃষি জমি, মাত্র তার 6 লাখ টাকা দাবি। তো 5 লাখ বলা হয়েছে, সে দিবে না, ঠিক আছে নিব না। এর থেকে 3 বছর পরে 2023 সালে আসে, একই সম্পত্তি তার বিক্রয় মূল্য কত, সে 6 লাখই বিক্রি করবে। মাঝখানে যে 3টা বছর চলে গেছে এটা কিন্তু তার স্মরণ নাই। সে 2023 সালে তখন ওই সম্পত্তিটা আরো 3 বছর পরে আমি 6 লাখেই নিলাম। এখন সে চিন্তা করতেছে আমি 6 লাখ চাইছি, আমি বাজারে 6 লাখই পাইছি, আমি লাকি। কিন্তু মাঝখানে যে 3টা বছর গেছে, এই সময়টা যে একটা দাম আছে, এই সময় যে আশেপাশে জিনিসের দাম বাড়ছে, এটা কিন্তু তার মাথায় ঢুকে না। এখন যার মাথায় ঢুকে সে লাভবান, যার মাথায় ঢুকে না তার কিছু করার নাই। তো এই জন্য আমাদের জীবনে আমরা একরোখা হইতে পারবো না, বুঝবেন, মনে রাখবেন একটা জিনিস, জীবন কখনো সরল লেখায় চলে না। আপনাকে জীবনের মোড়ে মোড়ে কি করতে হবে, জীবনের পথটা চেঞ্জ করতে হবে অবস্থা অনুযায়ী। জীবনটা মেট্রো রেলের মতো না যে সোজা আপনি যাবেন, এখানে প্রতিদিন প্রতিক্ষণে আপনার বাঁক আসবে, যেই দিকে আপনার সুবিধা ওই দিকে আপনাকে বাঁক নিতে হবে। এখন জমিতে বিনিয়োগের ক্ষেত্রে কিছু আমাদের কি আছে, হুমকি আছে, কিছু আমাদের সমস্যা আছে, মালিকানা বিরোধ আছে, প্রপার না থাকলে টাকা পয়সাও লস হয়ে যায়। তো জমিতে যদি আপনি মালিকানা সম্পূর্ণ দেখে, প্রপার কানেকশন দেখে, সবকিছু দেখে সম্পত্তি যদি নেন,
দীর্ঘমেয়াদে বলতে পারি এটা আপনাকে লাভ দেখ বা না দেখ আপনাকে লস করবে না, এইটা নেন, এটা মাথায় নিতে পারেন যে আমি যদি জমিতে বিনিয়োগ করি, যে টাকাটা বিনিয়োগ করলাম এটা জিরো হবে না। লাভ কত হবে এটা আপনার বুদ্ধির উপর নির্ভর করে। লাভই হবে সব সময় এটা আপনি বলবেন না আজকে থেকে, কেন আমরা দেখেছি মাঝখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8.5% আজকের বাংলাদেশে। তাহলে আপনাকে লস করাবে না। লাভ কতটুকু করতে পারবেন সেটা আপনার বুদ্ধির উপর নির্ভর করে, অবস্থার উপর নির্ভর করে। এখন আসি ফ্ল্যাটের ক্ষেত্রে। তো ফ্ল্যাট মানে কি, ওই জমিটার মধ্যেই আপনি কি করতেছেন, উপরের দিকে উঠাচ্ছেন। এখন এই ফ্ল্যাটের মধ্যে যেটা হয়, নর্মালি যদি আপনি রেডি ফ্ল্যাট নিতে চান, যে যেটা অলরেডি বিল্ডিংটা মোটামুটি 50% 60% কমপ্লিট হয়ে গেছে, আপনি জাস্ট নেওয়ার 1-2 মাসেই করবেন। ফ্ল্যাটের ক্ষেত্রে মূল যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ফ্ল্যাটের দামটা প্রথম মোটামুটি 20 বছর দামটা ঊর্ধ্বমুখী থাকে। মানে যদি আপনি একটা 30 লাখ টাকা যদি একটা ফ্ল্যাট নেন বা 50 লাখে যদি একটা ফ্ল্যাট ক্রয় করেন, আগামী 15 থেকে 20 বছর ম্যাক্সিমাম এই দামটা আপনার বাড়বে। আপনার ওই ফ্ল্যাটের দামটা 60-70 লক্ষ টাকাও হবে। এরপরে আপনার দামটা স্থগিত হবে, মানে স্থির থাকবে, আর বাড়বে না। তখন না এই দামটা কমতে শুরু করবে। যেই জিনিসটা আপনি আর 30 লাখে নিয়েছেন, 60 লাখ ছিল বাজারে, 60 থেকে তখন আবার ডাউনের সৃষ্টি হবে। এটাই বাস্তবতা। তো এখন বলবেন যে তাই আমি তাহলে করবোটা কি? 1 নাম্বার কথা হচ্ছে যে আপনি নিজের বসবাসের জন্য কিনতে পারেন। আপনি যেখানে থাকবেন বসবাস করবেন সেটাতে আপনি কোটি টাকা খরচ করেন, এখানে কোনো লস নাই। কিন্তু আপনি ব্যবসার উদ্দেশ্যে নিয়ে একটা ফ্ল্যাটকে দীর্ঘদিন হোল্ড করা যাবে না। আপনি তাহলে করবেনটা কি, যে কোনো ফ্ল্যাট যদি আপনি নতুন অবস্থায় ক্রয় করেন, সেটাকে ম্যাক্সিমাম 10 বছর, এর বেশি রাখা যাবে না। 10 বছর পরে ম্যাক্সিমাম যে বাজার ভ্যালু পাবেন ওই বাজার ভ্যালুতে আপনাকে ফ্ল্যাটটা বিক্রি করে দিতে হবে। কারণ এরপরে যে কোনো সময় এটা ডাউনফল শুরু হবে, ফ্ল্যাটের ব্যবসায় ডাউনফল হবেই হবে, কিছু করার নেই। আপনি নিজেকে নিজে চিন্তা করেন, আজ থেকে 20 বছর পুরাতন যে বিল্ডিং ওগুলার ডিজাইন একরকম, যুগের সাথে চলে না, বিল্ডিংটা পুরাতন, আশেপাশে সব অবস্থা ভালো না, আর আজকে নতুন ব্র্যান্ডের ভালো ভালো মানের বিল্ডিং তৈরি হচ্ছে, আপনি কেন পুরাতনটাতে যাবেন? তো ওই জন্য ম্যাক্সিমাম যারাই নতুন ফ্ল্যাট ক্রয় করবেন, প্রথম 10 বছরে ম্যাক্সিমাম যে ভ্যালু আপনি পাচ্ছেন ওই ভ্যালুতে ফ্ল্যাট আপনি বিক্রি করে নতুন প্রয়োজনে ওই টাকা দিয়ে 2টা নতুন ফ্ল্যাটে আপনি বিনিয়োগটা করেন। ফ্ল্যাটটা সারা জীবন ধরে রাখা যাবে না। যদি আপনার নিজের জন্য হয়, বসবাস করার জন্য একটা আপনি রাখেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি একটা ফ্ল্যাটকে, নতুন ফ্ল্যাটকে 10 বছরের বেশি ধরে রাখবেন না। 10 বছরে ম্যাক্সিমাম ভ্যালু পাবেন, তার মানে ফ্ল্যাটটার দাম বাড়বে। আর এইটার পাশাপাশি একটা আমাদের কনফিউশন আছে, ফ্ল্যাটে আমরা জমির মালিক হই কিনা, মানে যেই জমিটার উপর ফ্ল্যাটটা উঠছে ওইখানে আমরা জমির মালিক হই কিনা। কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি আনুপাতিক হারে জমিরও মালিক হন। দেখবেন যে প্রতিটা আপনার ফ্ল্যাটের দলিলে ফ্ল্যাটের স্কোয়ার ফিট হিসাবে দাম এবং আনুপাতিক হারে জমির দাম দুইটাই থাকে। তো আপনি বলবেন যে ভাই ফ্ল্যাটের দাম কম, যদিও কমে যায় জমিটার দাম তো বাড়বে। কথাটা হচ্ছে সেখানে তো আপনি একক মালিক না, 10 জন 20 জন 30 জন মালিক। এখন আপনার সেখানে খুবই ক্ষুদ্রাংশ পরিমাণ জমি থাকবে যেটা কোনো কাজের না। তো এর মধ্যে তাহলে আমরা বলতে পারি ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি যেটা করবেন, লাভের জন্য যেটা করতে পারেন, যদি আপনাদের পরিচিত কেউ থাকে 5 জন 10 জন 20 জন মিলে শেয়ারে আপনারা কি করতে পারেন, জমি কিনে সেখানে নিজেরা নিজেরা বিল্ডিং তৈরি করতে পারেন। বাংলাদেশে অসংখ্য হচ্ছে, এতে আপনার মোটামুটি প্রায় 30% খরচ কম পড়ে যায়। এই 30% রিয়েল এস্টেট কোম্পানিটা লাভ করে, আর কিছুই না। যেমন ধরেন যে যে ফ্ল্যাটটা 1 কোটি টাকার আপনি একদম রেডি করছে, সেটাকে যদি আপনারা নিজেরা যদি তৈরি করেন 70 লাখে আপনি করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তাহলে যদি আপনি ফ্ল্যাট ব্যবসায় লাভ করতে চান, শেয়ারে জমি কিনে আপনাদের মধ্যেই ভাগ বাটোয়ারা করে আপনারা বিল্ডিং উঠায় তারপরে আপনি বিক্রি করে দিতে পারেন। আর ফ্ল্যাটের ক্ষেত্রে যারা ফ্ল্যাটের মালিক থাকেন তারা আনুপাতিক হারে জমিরও মালিক হন। এখানে 100 বছর 200 বছর বলে কোনো কথা নাই। আপনি জমিরও মালিক থাকবেন, বিল্ডিং যতদিন থাকবে তারও আপনি মালিক থাকবেন। আর ফ্ল্যাট বিনিয়োগে এখন যে ঝুঁকিটা থাকে, নর্মালি ধরুন যে ভূমিকম্পের ঝুঁকি আছে, ঢাকা শহরে কখন কোনটা ভাঙে, একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ 3 ফিটও জায়গা ফাঁকা নাই, একটাতে আগুন ধরলে আপনারটাও গেল, মানে আপনি পুরা কাঙ্গাল হয়ে গেলেন, কিছু করার নাই। তো ওই জন্য বস্তি এলাকায়, পুরাতন এলাকায়, ঘনবসতিপূর্ণ জায়গায় বিনিয়োগ করা দরকারই নেই আপনার। যেখানে আধুনিক সিটিগুলো গড়ে উঠতেছে, যেখানে জায়গা পর্যাপ্ত, রাস্তাঘাট আছে, দাম একটু বেশি যাক, ওইখানে আপনি বিনিয়োগ করেন। পুরাতন যেই জায়গাগুলো আছে, যেই জায়গায় হোক, ওই দিকে আপনি বিনিয়োগ করবেনই না। কারণ কেন আপনি এই যে 50-70 লক্ষ টাকা একটা ঝুঁকির মধ্যে ফালাচ্ছেন? এক পাশের বিল্ডিং এ আগুন লাগলে আপনারটাও শেষ। আপনি বলবেন যে ভাই এটা তো প্রাকৃতিক কারণ। তো প্রকৃতি তো আপনারে বলে নাই যে আপনি 2টা বিল্ডিং এ 5 ফিটও জায়গা না রাখেন।
নর্মাল একটা কমন সেন্স হচ্ছে যেটা আপনি পৌরসভা অঞ্চলে একদম যে কোনো জায়গায় বাংলাদেশের 3 ফিট 3 ফিট 6 ফিট গ্যাপ থাকবে। বাস্তবে আপনি যা দেখেন, কোথাও যে ঢাকা শহরে এমনও জায়গা আছে 5 হাত জায়গাও কিন্তু নাই, কারণ কেউ জায়গা ছাড়তে চায় না। তো এই দুইটা থেকে সামারি হচ্ছে, আপনি জমিতে বিনিয়োগ করা ভালো যদি আপনি উপযুক্ত নিতে পারেন। এখন জমির যেহেতু সংকুলনতা, আপনি ফ্ল্যাটে যদি যান তাহলে ভালো এরিয়া দেখে নিজেরা জমি কিনে সেখানে করেন। আর যদি বলেন যে ভাই আমার অত সময় নাই, সুযোগ নাই, তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যে ফ্ল্যাটগুলো রেডি হচ্ছে আগামী 1-2 মাসে 5 মাসে, যেগুলা কি হবে, কাজ শুরু হবে বলতে হ্যান্ড ওভার শুরু হবে, ওই ফ্ল্যাটে বিনিয়োগ করবেন। ধরেন যে রিয়েল এস্টেট কোম্পানি বলছে 1 বছরে আমরা ডেলিভারি দিব, আপনি মাসে মাসে টাকা দেন, দরকার নেই ওইসব ফ্ল্যাটে। বাংলাদেশে 100-র মধ্যে 80% রিয়েল এস্টেট কোম্পানি সময় মতো ডেলিভারি দিতে পারে না। কেউ তো টাকা নিয়ে পালিয়ে যায়। আজকে সম্ভবত বিজনেস স্ট্যান্ডার্ডে দেখবেন একটা রিয়েল এস্টেট কোম্পানি এইরকম 5 বছর ধরে টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। কি করবে এখন? তো এই জন্য আপনি কখনোই আগামী 2 বছরে ডেলিভারি দিবে এইরকম কোনো ফ্ল্যাটে কোনো রিয়েল এস্টেট কোম্পানিকে টাকা দেওয়ারই দরকার নেই, প্রয়োজনে আপনি ভাড়া থাকেন। আর যেই ফ্ল্যাটটা মোটামুটি রেডি হয়ে গেছে, আগামী 1-2 মাসে হ্যান্ড ওভার হবে, অথবা নতুন ফ্ল্যাট কেউ আসছে বিক্রি করতে চাচ্ছে, সেটাতে ক্রয় করেন, সেটাতে আপনি চলে যান। তো এইটাই হচ্ছে জিনিস। আর এখন যদি আপনি আরো যে ভাই আমি জমি কিনে লাভ করব, যেহেতু আমরা প্রথমেই বলছি যে জমি কিনে আপনার লস হবে না, লাভ হবে কিনা আপনার ব্যাপার। এখন যদি আপনি জমি কিনে লাভ করতে চান, কোন দিকটা আপনি স্মরণ করবেন? এর মধ্যে হচ্ছে যে গ্রামে আপনি কৃষি জমি কিনবেন যদি সম্ভব হয়, তবে ভিতরে না। মনে রাখবেন, জমি কিনলে লাভ হয় না, ওই জন্যই বলছি যে লস না হোক, লাভ হয় না। যাতে আপনি যে জমিটা কিনতেছেন ওই কৃষি জমিতে যাওয়ার যাতে রাস্তা থাকে, তার মানে আশেপাশে ভিতরে ছোট রাস্তা হোক, 6 ফিট 10 ফিটের রাস্তা হোক, ওই রাস্তার পাশের অংশটা কিনবেন। না হলে আপনি কৃষি জমিতেও লস করবেন। তো এই জন্য গ্রামে জমি আপনি যেখানে কিনতে চান, ভিতরে কেনার দরকার নাই। যদি রাস্তা থাকে আপনি কিনেন, প্রয়োজনে 1 লাখ টাকা মার্কেট থেকে বেশি দিয়ে কিনেন, ওইটা আপনার 2 বছরে তার 3 গুণ পরিমাণ চলে আসবে। আর যেটা বলবো যে আমরা রিয়েল এস্টেট কোম্পানিগুলো থেকে ফ্লট ক্রয় করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। বাংলাদেশে সবচেয়ে প্রতারণা হয় এখানে, যে তারা জমি মূলত কিনে 1 বিঘা, আশেপাশে মানুষের জমিতে দেয় সাইনবোর্ড, আপনার থেকে নেয় টাকা, তারপরে তাদেরকে দিয়ে ধীরে ধীরে তারা এলাকাটা বর্ধিত করে। তো এই রকম আপনি অনেক ক্ষেত্রে কোনো কেউ দিবে না। আপনার জমি যদি আপনি বিক্রি না করেন, রিয়েল এস্টেট কোম্পানি কি জোর করে আপনার থেকে নিতে পারবে? তো আবার কিছু কিছু সেখানে চক্র আছে, তারা শুধু সাইনবোর্ড দেওয়ার জন্য মাসে মাসে ভাড়া নেয়, মানে জমি বিক্রি করবে না, বলে যে আপনার জমি নিব না, শুধু আমাদের সাইনবোর্ডটা থাকবে, প্রতি মাসে আপনাকে আমরা 20,000 টাকা দিব। তো আপনি যখন যান দেখেন যে টোটালটা তাদের অধীনে, 6 মাস পরে আপনার অনেক ম্যাক্সিমাম টাকা আপনি দিয়ে দিছেন, ওই ও আর তো আর জমি বিক্রি করবে না, তখন সাইনবোর্ড নাই, শুধু সামনের অংশে আছে। তো এইরকম প্রতারণার ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে তারপরেই ফ্লট কিনা যদি হয় কিনবেন। এখন জমি কিনে যদি লাভ করতে চান, সবচেয়ে বেস্ট হচ্ছে কমার্শিয়াল স্পেস কিনা। সেটা দোকান হইতে পারে, সেটা কোনো জায়গা হইতে পারে যেখানে বাণিজ্যিক আপনি কিছু করতে পারবেন। সবচেয়ে প্রফিটেবল যদি জমিতে কোনো কিছু আছে, বাণিজ্যিক জিনিস। কারণ দেখবেন যে মাত্র আমরা যদি বলি 10 ফিট বাই 10 ফিট একটা বাণিজ্যিক দোকান 20 লক্ষ টাকা, 30 লক্ষ, 1 কোটি টাকা বিক্রি হয়। যেখানে এত বড় একটা ফ্ল্যাটের দাম 50 লাখ, সেখানে মাত্র এই যে 10 ফিট বাই 10 ফিট একটা দোকানের দামই হচ্ছে 1 কোটি। এটা আপনাকে লং রানেও বেনিফিট করবে। তো এর জন্য জমি কিনে যদি আপনি লাভবান হইতে চান, অল্প সময় বাণিজ্যিক স্পেস কিনবেন, এটা ছাড়া কিছু করার নেই। আর যদি আপনি ফ্ল্যাট ব্যবসায় লাভবান হইতে চান, বললাম রিয়েল এস্টেট কোম্পানি থেকে কিনে জীবনেও লাভবান হইতে পারবেন না, ওই জন্য রিয়েল এস্টেট কোম্পানির নাম ভুলে যান। প্রয়োজনে আপনারা 5 জন 10 জনে যারা একসাথে চাকরি করেন, ব্যবসা করেন, তারা টাকা জমিয়ে জমি কিনে নিজেরাই, বর্তমানে বাংলাদেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে, এদেরকে আপনি টাকা দিলে তারা আপনাকে ধীরে ধীরে তৈরি করে দিবে। এটা আপনি করতে পারেন। আর যেটা বললাম যে আপনার যদি নিজের থাকার জন্য প্রয়োজন পড়ে, তাহলে সেটা ভিন্ন জিনিস। কারণ মানুষের আপনার নিজস্ব শান্তির জন্য, নিজের জন্য যেটা থাকবেন ওইটা তো আমরা ভ্যালুয়েশন করে লাভ হবে না। তাহলে আপনি ফ্ল্যাট কিনেন, আপনি থাকেন সেটা, কিন্তু ভাড়া দিবেন ফ্ল্যাট কিনে এই উদ্দেশ্যে কিনাটা হচ্ছে বোকামি। মানে এটা হচ্ছে যেটা আমরা বলি যে 10 তলা থেকে লাভ দেওয়া যেই কথা, আর ফ্ল্যাট ভাড়া দিয়ে আপনি পেসিভ ইনকাম তৈরি করবেন, এইটা করাটাও হচ্ছে একদম বোকামি, এটা করা যাবে না। তো আমরা জাস্ট আমাদের কথা বলবো, কারণ হচ্ছে যে
সবার জীবনের ইতিহাস ভিন্ন। এই যে আমরা কথাগুলো বললাম এটার মধ্যে কারো পজিটিভ চিন্তা ভাবনা আসতেছে, কেউ বলতেছে যে না এটা আমার যাবে না। তো ওই জন্য আমরা ভিডিওর প্রথমেই বলছি সবার জন্য সবকিছু না, যার জন্য যেটা খাটে আপনারা তার জন্য সেটা নেওয়ার চিন্তা করবেন। তবে এখন থেকে থিঙ্কিংটা একটু অন্যভাবে করবেন, আগের মতো প্রথাগত ভাবে করবেন না। তো এখন আসি আমরা, যেটা হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে আমরা আসলে তাহলে কোথায় কোথায় বিনিয়োগ করতে পারি, যেখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের এই জিনিসটা। বাংলাদেশে বিনিয়োগের আস্থেটা কি? আপনি যদি এই জিনিসগুলা আমরা এতদিন হয়তো স্বাভাবিকভাবে দেখেছি, কিন্তু এখন আপনি একটু বাণিজ্যিক চিন্তা করে দেখবেন যে এইটা থেকে আমার কোনো পেসিভ ইনকাম আসতে পারে কিনা। মানে এই কাজটা যদি আমি করি যাতে আমি ওইখান থেকে এমন টাকা পয়সা পাই যাতে আমার নিয়মিত কাজ করতে না হয়, মানে জীবনের জন্য কাজ করতে না হয়। কাজ আপনি সারা জীবন করবেন, আর বিশেষত পুরুষ মানুষ তো মৃত্যুর আগ দিন পর্যন্ত তাদেরকে কাজ করতে হয়। কোনো পুরুষ মানুষ নাই যে বলতে পারে যে আমি অবসরে আছি, তার জীবন যেতদিন শেষ না হয় কাজ তাকে করতেই হবে। মোটামুটি আমরা এখানে 8 প্রকারের বাংলাদেশে বিদ্যমান জিনিস দেওয়া আছে, এর বাইরেও থাকতে পারে, কারণ আমার চিন্তার বাইরে আপনার কাছে অন্য কিছু থাকতে পারে, যদি অবশ্যই থাকে জানাবেন। কারণ জ্ঞান এমন একটা জিনিস, আপনি যত চর্চা করবেন তত বাড়বে। তো হয়তো আজকে আমি এই 8টা জিনিস নিয়ে আলোচনা করতেছি, দেখা যাবে আগামী 1 বছর পরে এখানে 16টা জিনিস চলে আসবে, এটাই জিনিস। তো এই জন্য আপনিও যদি এগুলো নিয়ে গবেষণা করেন, এগুলো নিয়ে একটু, বর্তমানে অনলাইনে যুগ, ফেসবুকে ইউটিউবে সার্চ দেন, দেখবেন যে আপনি আরো অনেক কিছু পাবেন। তো আমরা চাই আপনার ওই থিঙ্কিংটা বাড়ানোর জন্য। তাহলে আমরা কি করতে পারি? জমি জমা কিনতে পারি, ফ্ল্যাট কিনতে পারি, অথবা রিয়েল এস্টেটে বিনিয়োগ করে সেখান থেকে একটা জিনিস ইনকাম করতে পারি। অথবা আমরা কি করতে পারি? গোল্ড অথবা যে সিলভার আছে, সোনা রূপাতে আমরা বিনিয়োগ করতে পারি। তাই বলে অলংকার না, এখানে যারাই পরিধানের জন্য অলংকারের কথা বলতেছেন সেগুলা না। বিশ্ববাজারে গোল্ড একটা ট্রেডিং হয়, আমরা তো চিন্তা করি যে গোল্ড মানেই হচ্ছে যে আমরা কি করব, এটা গহনা বানাবো। এটা ছাড়া ব্যাংকে আমরা টাকা ডিপোজিট করেও প্রাথমিক অবস্থায়, আপনার জীবনের শুরুতে প্রাথমিকভাবে আপনি ডিপোজিট করে কিছুটা সেফগার্ড পাইতে পারেন। লং রানে ব্যাংকে টাকা রাখা মানে, আমরা আবারও বলছি, এটা হচ্ছে জিরো। কিভাবে আমরা উদাহরণ দিয়েও দেখাবো। এখন এই সরকার কি করছে? সঞ্চয়পত্র রেখেছে, যদিও আসলে সরকার এই সঞ্চয়পত্রটা রাখছে যে যারা, আমরা যেটা বলি যে সমাজের মধ্যে বৃদ্ধ শ্রেণী, মানে বয়স যাদের 50-এর উপরে চলে গেছে, যারা এখন নতুন বিনিয়োগে ভয় পায়, তারা চায় তাদের সারা জীবনের ইনকামটা একটা সেফ জায়গায় থাকুক, মাসে মাসে আসুক, তারা সেখানে চলবে, তাদের জন্যই। কিন্তু সমস্যা হচ্ছে এখন আমরা ইয়াংরাও কোথাও টাকা না পেয়ে সঞ্চয়পত্র ক্রয় করি। সঞ্চয়পত্র ইয়াং যারা 20-30 বছর 40 বছর আছেন এদের জন্য না, কিন্তু কিছুই করার নাই। যেহেতু ব্যাংকে সুদের হার কম, সঞ্চয়পত্র 11 থেকে 12% দেয়, বন্ডগুলো 13% দেয়, ট্রেজারি বন্ডে আরো বেশি দেয়। তো এই জন্য এখন ওই যে 50-এর উপরে যারা, তাদের বাদ দিয়ে এখন ব্যবসায়িক শ্রেণী অথবা এই 30-35 বছরের ইয়াং যুবক তারাও এখানে বিনিয়োগ করা শুরু করেছে। এরপরে আপনি চাইলে মিউচুয়াল ফান্ড আছে, তো মিউচুয়াল ফান্ড জিনিসটা কি সেটা আমরা দেখব আজকে বিস্তারিত। এটা ছাড়া নতুন কোনো ব্যবসায় আপনি কি হইতে পারেন? অংশীদারি হইতে পারেন। জীবনে কিছু ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার অ্যাবিলিটি আপনার থাকতে হবে, মানে হচ্ছে যে যেটা সহজ ভাষায় বলতে পারি যে জুয়া খেলার মতো, কিন্তু ওই জুয়া খেলাটা হবে ক্যালকুলেটেড। যেমন ধরেন যে আপনার মাসে ধরলাম 20,000 টাকা দিয়ে ফ্যামিলি চলে, আপনার কাছে 5,000 টাকা আছে, যেটা যদি আজকে মানি ব্যাগটা যদি হারিয়ে যায় আপনার কোনো সমস্যা নাই, কালকে আপনি স্বাভাবিক থাকতে পারবেন। ওই 5,000 টাকা আপনি জুয়া খেলতে পারেন। জুয়া খেলা মানে নতুন একটা জায়গায় আপনি বিনিয়োগ করে রিস্ক নিতে পারেন। যদি জিরো হয়তো হয়ে গেল আপনার কোনো সমস্যা নাই, যেমন মানি ব্যাগটা হারিয়ে গেল। আর যদি সেটা যদি আপনার কাজে লাগে তাহলে তো আপনার চেঞ্জ হয়ে গেল। এরপরে আসি ইন্স্যুরেন্স বা বীমা। বাংলাদেশে বীমা শিল্পটা এমনভাবে গড়ে উঠেছে ব্যাংকের ডিপিএস এর মতো, তো বীমার কাজ কিন্তু এটা না। কিন্তু আমাদের বীমা শিল্পটা হয়েছে যে, এটা বলবো যে ব্যাংকের ডিপিএস এর মতো। কিন্তু বীমার মূল কাজ যেটা, আজকে আমরা দেখবো যে বীমাটা আসলে কেন ইন্ট্রোডিউস করা হয়েছে। আর সর্বশেষ আমরা দেখবো যে আসলে শেয়ার বাজার জিনিসটা কি। এখন এটার মধ্যে যেইটা আপনার ভালো লাগে আপনি চাইলে ধীরে ধীরে, আজকেই করতে হবে এমন না, আগামী 5 থেকে 10 বছরে আপনি ট্রাই করেন একটা পেসিভ ইনকাম সেখান থেকে আনার জন্য। যদি মাসে আপনার 50,000 টাকা আসে, আপনার একটা টেনশন থাকবে না যে আপনার ছেলে মেয়ে বাচ্চা এরা, আপনি যদি 1 মাস যদি অসুস্থ থাকেন, ইনকাম না করেন, কিভাবে চলবে। আর এই যে মানসিক শান্তিটা আপনাকে দিবে, এটার জন্য ব্যাকগ্রাউন্ডটা আজকে থেকে আপনাকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন আপনি সফল, না হলে আপনি ব্যর্থ। আর এর চাইতে দ্বিতীয় কোনো কথা নাই। যেমন ওই
এক সালে যখন প্রেসিডেন্ট বুশ যখন কি করে যে ওয়ার ডিক্লার করে, বলতেছে যে ইউ আর উইথ মি অর এগেনস্ট মি, মধ্যপন্থা বলে কোনো পন্থা নেই, হয় আপনি আমার সাথে অথবা আপনি আমার বিরোধী, দুইটার একটা, হয় আপনি সফল নাইলে ব্যর্থ, মধ্যপন্থা বলে কিছুই নাই। এখন তাহলে আমরা আসি কাজের জিনিসে, অনেক কথা বললাম। আসলে মাঝে মধ্যে যেটা হয়, এক এক জীবনের বা এক একজনের বাস্তব অভিজ্ঞতা এক এক রকম, কারো ভালো কারো মন্দ, কারো আবার ধরেন যে কেউ তাকে সাহায্য করার মতো লোক আছে, তো তার জন্য জীবনে অতটা কঠিন হয় না, সে স্বাভাবিকভাবে জীবনটা কাটিয়ে দিতে পারে। তো আমরা নর্মালি বিনিয়োগ মানেই চিন্তা করি যে টাকা পয়সা লাভ আসবে, যে আমি কোথাও ইনভেস্ট করলাম, ওই ইনভেস্ট আমাকে কিছু প্রফিট দিবে। প্রফিট দিবে মানে মূল্য বৃদ্ধি পাবে, এটাই। যেমন জায়গা কিনলাম 1 লাখে, হবে 2 লাখ, আমি 1 লাখ লাভ পাবো, এটা আমাদের কমন চিন্তাধারা। কিন্তু আমরা ইনভেস্টমেন্ট শুধু টাকা পয়সা না, আপনার ব্যক্তিগত পার্সোনাল ক্যাপাসিটিতেও আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনার নিজের শরীরের গতভাবে যে যেই ব্যবসাপাতি করতেছেন সেখানে স্কিল ডেভেলপ করতে হবে, যেই আপনি চাকরি করতেছেন সেই চাকরিতে আপনাকে প্রতিনিয়ত পড়াশোনা করে স্কিলটা বাড়াইতে হবে, ওইটাতেও বিনিয়োগ। বিনিয়োগ মানে আমরা চিন্তা করি ব্যাংকে টাকা রাখবো, শেয়ার বাজারে রাখবো, এটা বিনিয়োগ, এটা না। আপনি যে বড় লোক হইতে চাচ্ছেন, আগে নিজের প্রতি বিনিয়োগ করেন, নিজের শারীরিক স্বাস্থ্যের দিকে আপনার বিনিয়োগ করেন, নিজের স্কিলের দিকে বিনিয়োগ করেন। তো এই বিনিয়োগটাও আপনার কিন্তু একটা বিনিয়োগ। তো বিনিয়োগ মানে যে শুধু টাকা পয়সা বিনিয়োগ এমন না। যেমন আমরা যারা মুসলিম আমরা সবাই জানি কি রিজিক মানে, যে কোরআনেও দেওয়া আছে যে রিজিক মানে শুধু টাকা পয়সা না, আপনার ছেলে মেয়ে, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, মানসিক টেনশন নাই, চলতে ফিরতে পারছেন, এটাও আপনার একটা রিজিক। তো বিনিয়োগটাও সেম একই রকম, বিনিয়োগ মানে শুধু টাকা পয়সা বিনিয়োগ না, বিনিয়োগ আপনার নিজের প্রতিও হতে হবে। আর আজকে থেকে যেখানেই আপনি বিনিয়োগ করবেন, রিটার্নটা আপনি হিসাব করবেন ওই যে মুদ্রাস্ফীতি বাদ দিয়ে। তাহলে আপনার চিন্তাধারাটা ওই রকম হবে, যে আমি যদি, কেউ যদি বলে আমি 10% দিব, তার মানে সে দিচ্ছে আপনাকে 2%। আর এই যে 8.5% বললাম, এটা সব সময় থাকে না, কখনো 8% হয়, কখনো 7% হয়, কখনো 10% হয়। ওইটা আপনি আপ টু ডেট থাকবেন, আজ থেকে 5 বছর পরেও যখন বিনিয়োগ করবেন চিন্তা করবেন যে অ্যাভারেজে কত। এখন গত 20 বছরের বাংলাদেশে যদি আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখি, অন অ্যাভারেজে 6%। তো আপনি 8% না নিলেও অ্যাটলিস্ট 6% গড়ে চিন্তা করেন, যে সে 10% দিচ্ছে মানে 4% দিচ্ছে, আর 6% তো আপনার ওই পরিবেশের জন্যই চলে যাচ্ছে। তাহলে এই ইনফ্লেশন রেটটা যদি আমরা আপনাকে বুঝাইতে চাই একদম সহজভাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা, যেমন ধরেন যে গত বছরে 1 কেজি যে বাসমতি চাল, যেগুলা দিয়ে আমরা কি করি, পোলাও বানাই, বিরিয়ানি বানাই, 100 টাকায় যদি আপনি গত বছরে কিনতে পারতেন, আজকে 2025 সালের যদি সেটা 110 টাকা হয়, তাহলে দ্রব্যমূল্যটা বাড়লো কত পার্সেন্ট? তাহলে কি হইলো, ওই যে 110 টাকা ছিল আজকে, আজকে 110 টাকা, গত বছর ছিল 100 টাকা, ভাগ দিব 100 দিকে, গুণন দিব 100 দিয়ে, তাহলে 10%। তাহলে গত বছরের তুলনায় এই বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে 10%। আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি, টাকার মান অবমূল্যায়িত হয়েছে। মানে দ্রব্যমূল্য ঊর্ধ্ব মানে টাকার মান নিম্ন, এটাই হচ্ছে মূল খেলা। একটা যদি বাড়ে আরেকটা কমবে, দুইটা হচ্ছে পরস্পরের শত্রু। তাহলে এখন থেকে আপনি যেই জায়গার মধ্যেও যদি বিনিয়োগ করে কোথাও বিক্রি করতেছেন, বিক্রি করার আগে ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা হিসাব করে আপনি দাম বলবেন। কারণ ধরেন যে 20 শতক জায়গা আপনি 1 কোটি টাকা দিয়ে 2024 সালে ক্রয় করছেন, এখন আজকে আপনি যদি বিক্রি করতে চান, প্রথমে আগে 1 বছরে আপনার কত টাকা স্বাভাবিকভাবে অবমূল্যায়িত হইলো ওইটা বাদ দিয়ে লাভ হিসাব করে দরদাম করবেন আপনি। তাহলে এই আজকে যদি আপনি 1.5 কোটি টাকা যদি এটা বিক্রি করতে চান, তাহলে আপনি কি ওই 50 লাখ টাকা আপনার লাভ হইলো, তো সেখান থেকে 10% বাদ দেন, তাইলে আপনি প্রকৃত পাইলেন 40 লাখ টাকা। এখন আপনি ওই ক্যালকুলেশনটা আপনার মাথায় এতদিন কিন্তু ছিল না, তাহলে আজকে থেকে যখনই আগামী 1 বছর পরে কোনো কিছু লাভ লস হিসাব করবেন, মাঝখান দিয়ে ওনাকে একটু হিসাব আপনি করবেন। এখন ধরেন যে আপনি যদি সেভিং অ্যাকাউন্টে এই 1 কোটি টাকা রাখে দিতেন, ব্যাংক যদি আপনাকে 6% হিসাবে সেভিং অ্যাকাউন্টে দিত এফডি, আর আপনি নাই করলেন, আমরা 8-10% নাই ধরি, তাহলে এই 6% হিসাবে ব্যাংক আজকে কত দিত? 1 কোটি 6 লাখ থাকতো, 1 কোটি আপনার আর 6 লাখ ব্যাংক দিত। আর এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে কত? 10%। তার মানে আপনার কি হইলো? লস হয়ে গেল 4 লাখ টাকা। আপনি ব্যাংকে টাকা রেখে আপনার 4 লাখ টাকা লস হয়ে গেল। এইটা কিন্তু চিন্তা করতে হবে। এখন তাহলে আপনি বলবেন যে ভাই আমি করব কি? এই করব কি চিন্তাটা যদি আসে তাইলে আপনি সফল। এখন আপনি ওই যে আমরা যেগুলো দেখাইলাম 8টার মধ্যে কোনো না কোনো যেটা আপনার জন্য সুইটেবল হয়, ধীরে ধীরে
আপনি সেদিকে সাস্টেইনেবল ভাবে ধীরে ধীরে আগাইতে হবে, একদিনেই ঝাঁপ দেওয়া যাবে না। আপনার 1 কোটি টাকা আছে, আপনি 10টা জায়গায় ভাগ করে একদিনে ইনভেস্ট করে দিবেন, এই কাজ করা যাবে না। আপনার টাকা আছে, আপনি ধীরে ধীরে আপনি ওই জায়গায় ইনভেস্ট করবেন যেটা রিলেটেড আপনি অন্তত কিছু বুঝেন, যে ওই ব্যবসাটা, স্বর্ণের ব্যবসাটা কিভাবে চলে, জায়গা জমির ব্যবসাটা কিভাবে চলে। একটু বেসিক নলেজ না থাকলে ওইখানে 1 টাকাও আপনি ইনভেস্ট করবেন না। এখন চলে আসি আমরা, প্রথমত আমরা দেখিয়েছিলাম জায়গা জমির ক্ষেত্রে, এবার আর একটু বিস্তারিত দেখার চেষ্টা করি যে আমরা একটা জায়গা জমিতে আমরা বললাম যে আপনার লস করবে না, কিন্তু লাভ করতে চাইলে এখানে কিছু ফ্যাক্টর আছে। 1 নম্বর হচ্ছে লোকেশনটা ফ্যাক্টর করে, কোন লোকেশনের জমি, মালিকানাটা একটা বিষয় আছে, জমিটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে, জমিতে কিছু প্যানিক থাকতে পারে, হুমকি থাকতে পারে, এবং দামও একটা বিষয় আছে। তাইলে এই 5টা জিনিস যদি আপনি বিবেচনা করে যদি আপনি কোনো জমিতে, সেটা যেখানেই হোক বাংলাদেশের, ইনভেস্ট করেন, আপনি একটা যদি বলি আমরা ভালো পরিমাণে লাভ করতে পারবেন। শুধু জমি কিনলেই লাভ হবে না, লাভ করতে হলে এই 5টা জিনিস আপনার মাথায় থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে লোকেশন। লোকেশন যত ভালো, জমি ক্রয় করতেও আপনার দামটা বেশি লাগবে। একটা জিনিস মনে রাখবেন, বেশি দামে কিনলেই আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন, কিন্তু যদিও আমাদের স্বাভাবিক থিওরি হচ্ছে যারা ব্যবসা করে বা ব্যবসায়িক কোর্স আছে যে কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করব। তো আপনি আরেকজনকে এত বোকা কেন ভাবতেছেন যে সে প্রকৃত মূল্য ছাড়া আপনার কাছে কম দামে বিক্রি করবে? তাহলে এই যে কম দামে বিক্রি করে বেশি দামে, কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করার থিওরিটা হচ্ছে অচল। মানে আপনি আরেকজনকে বোকা ভাবতেছেন, যে বিক্রেতা সে কিছু বুঝে না, সে 10 লাখ টাকা জমি আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিবে। তো এই চিন্তা করা যাবে না, সবাই তার জ্ঞানগতভাবে সবাই কিন্তু অ্যাক্টিভ। তো এই জন্য কাউকে বোকা ভাবার দরকার নেই, কেউ জীবনে বোকা না। তাহলে 10 লাখ টাকার জমি আপনি মার্কেট প্রাইসেই ক্রয় করেন। আমরা এই জায়গা জমিতে কেন আমরা কি করি, আপনাকে বলে যে ভাই 5 দিনেই টাকা দিতে হবে, নাইলে আরেকজন নিয়ে যাবে, আপনি কম দামে পাচ্ছেন। এই কম দামে কথা শুনলে বলবে যে আমি কম দামে নিব না, আমি কারো থেকে ধান খয়রাত নিব না। যেই জিনিসটা প্রকৃত বাজার যে মূল্য, আমি সেই মূল্যেই নিব। ওইটাতে আমি ভ্যালু এড করব, ভ্যালু এড করে আমি এটা অধিক দামে বিক্রি করব। এই চিন্তা যদি আপনার কাছে থাকে, কোনো রিয়েল এস্টেট কোম্পানি, কোনো ব্যক্তি জায়গা জমির ক্ষেত্রে আপনাকে প্রতারিত করতে পারবে না। কিন্তু 100-র মধ্যে 90% আমাদের গত প্রায় 8 বছরের অভিজ্ঞতায় বলতে পারি, লোভেই তারা কি হয় যে সে কম দামে পাচ্ছে, তাই দ্রুত তাৎক্ষণিক কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সে ক্রয় করে ফেলে, বিনিয়োগ করে ফেলে, পরে দেখা যায় যে এখানে সমস্যা। তাহলে আজকে থেকে চিন্তা করবেন, শুধু জায়গা জমি না, এই যে বিভিন্ন দোকানে, সুপার মার্কেটে, বিভিন্ন জায়গায় আপনাকে 50% ডিসকাউন্ট দিচ্ছে, আপনার দরকার নাই তাও আপনি জিনিসটা কিনতেছেন। চিন্তা করবেন যে আপনি অফারে কোনো কিছুই কিনবেন না যদি আপনার না লাগে। আপনার প্রয়োজন হইলে আপনি প্রয়োজনে অধিক ইনভেস্ট করে অধিক টাকা দিয়ে কিনবেন। মানে যেই জিনিসটা আপনার প্রয়োজন নাই, ওইটা যদি কেউ আপনাকে ফ্রিতে দেয়, তারপরেও চিন্তা করবেন যে অযথা আমি আমার বার্ডেনটা কেন নিব। এইটা চিন্তা করবেন যে আপনার যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই কিনবেন, প্রয়োজন নাই কেউ ফ্রিতে দিলেও নিবেন না। যদিও আমাদের আছে যে বাঙালি ফ্রিতে আলকাতরাও খায়, খাওয়া যাবে না। যত ভালো জিনিসই হোক, আপনার লাগবে না, আপনি ফ্রিতে দিলেও নিবেন না, এটা মাথায় রাখবেন। তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুত থাকতে পারবেন, সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে প্রতারিত হবেন না। এখন লোকেশনের ক্ষেত্রে আসি। দেখেন, এইটা একটা রাস্তা, এটা আমরা সবাই বুঝি, রাস্তার পাশে জমি, দাম বাড়বে দ্রুত। তাহলে এই যে ধরেন যে এইখানে পিছনে এই জমিটা যদি আপনাকে, এখন ধরেন যে সামনের জমিটার দাম চলতেছে 1 লাখ টাকা শতক, এখন পিছনের বলে এটা বলতেছে যে ভাই আমার জমিটা 50,000 টাকা শতক, আপনি নিয়ে নেন। আপনি চিন্তা করতেছেন সামনেরটা 1 লাখ, পিছনেরটা 50, তাহলে আমি 50% ডিসকাউন্টে পাচ্ছি, আমি নিয়ে নেই। কিন্তু আপনি এইটাকে চিন্তা করতে হবে যে এই জমিটা আপনি যদি কোনোভাবে রাস্তা বের করতে না পারেন, আগামী 10 বছরেও এটা আরো 100% অবমূল্যায়িত হবে, এটা কখনোই উপরের দিকে যাবে না। তার মানে হচ্ছে কি, যেই জিনিসটা আপনি যদি কোনোভাবে যদি আশেপাশে দেখেন যে হ্যাঁ আমি এটাতে কি করতে পারবো, একটা ভ্যালু অ্যাড করতে পারবো, এটাকে বলা হয় যে ভ্যালু অ্যাড করা। যদি আপনি কোনোভাবে এটাতে ভ্যালু অ্যাড করতে পারেন, প্রয়োজনে এই সাইডে চিকন করে যদি আপনি এখান থেকে মালিকের কাছ থেকে কিছু জমি ক্রয় করতে পারবেন, অল্প 2-3 শতক, যাতে আপনি একটা রাস্তা তৈরি করতে পারেন, তাহলেই নিবেন। যদি দেখেন যে না এই এলাকায় সম্ভব না, তাহলে যদি পানির দামেও দেয়, আপনার নেওয়ার দরকার নাই। এখানে আপনি লাভ করতে পারবেন না, কারণ এখানে আপনি ক্রেতা পাবেন না। যে কোনো জিনিসের দাম নির্ধারণ করে ডিমান্ড এবং সাপ্লাই এর উপর। কারণ যখন আপনি ক্রেতা পাবেন না, আপনার 10 লাখ টাকার জিনিস কেউ 5 লাখ টাকাও নিবে না। এইটা মাথায় রাখবেন। তাহলে জায়গা জমির ক্ষেত্রে লোকেশনটা ম্যাটার করে, লোকেশন দেখে আপনি ক্রয় করবেন।
এখন আসি এই উদাহরণে, ধরেন যে এটা টোটালটা আপনার একটা রাস্তা। এখন এই সামনের জমিটা আপনি যদি বিক্রি করে আপনি নিবেন, কোনো সমস্যা নেই, বাজার ভ্যালু যতই হোক বাজার ভ্যালু দিয়ে আপনি এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি নিয়ে দুই রকমের ভাবে আপনি বেনিফিট হইতে পারেন। একটা হচ্ছে এটাতে আপনি কিছু ভ্যালু অ্যাড করলেন, ভ্যালু অ্যাড করা মানে আপনি চতুর্দিকে একটু ওয়াল দিলেন, যদি নিচু থাকে একটু সেখানে সমতল করলেন, প্রয়োজনে সেখানে একটু টিনের দোকানপাট কিছু দিলেন, সামান্য কিছু ভ্যালু অ্যাড করলেন, দেখবেন যে আপনার ওইটা 10 গুণ আপনাকে বেনিফিট দিচ্ছে। পাশাপাশি পিছনের যে জমিগুলো আছে, ওই পিছনের জমিটা কিন্তু এখন আপনার উপর নির্ভরশীল, যদি তারা বিক্রি করতে চায়। পিছনে যারা আছে এরা এখন আপনার উপর নির্ভরশীল। এখন যদি মার্কেট ভ্যালু 1 লাখ টাকা চলে, আপনি বাইরের লোক জীবনেও এটা 1 লাখ দিয়ে নিবে না। এখন সেটা কিন্তু আপনি আপনার সুবিধা মতো করে আপনি সেটার উপর নিয়ে দুইটাকে একসাথে করে আপনি আপনার মতো করে লাভবান হইতে পারেন। সামনেটা আপনি একটু বেশি দামে নিচ্ছেন, পিছনেরটা পান বা না পান কোনো সমস্যা নেই, যদি পান তাহলে আপনি ওই বিনিয়োগ থেকে ডবল লাভ করতে পারবেন। এখন আসি আমরা বাণিজ্যিকের ক্ষেত্রে। মনে রাখবেন, বাণিজ্যিক জমির ক্ষেত্রে যেইখানে আপনার সংযোগ যত বেশি, জমির তত দাম আপনাকে দিবে। ধরলাম যে এটা আমরা একটা চৌরাস্তা হিসাব করলাম, এই জমিগুলাতে যত রাস্তার সংযোগ বেশি পাবেন, মনে করবেন যে আপনি জীবনের সিঁড়িগুলা তত পাইছেন। এখানে আপনি জমি জমি পান, দাম যতই হোক। যেমন আজকের বাজারে ধরেন যে আপনার মতে 20 লাখ টাকা চলতেছে, ধরলাম যে 1 শতক। এখন আপনি চিন্তা করতেছেন 20 লাখে নিব, আপনি 20 নাই, সেটা 22 লাখ টাকা দিয়ে নিয়ে নেন, কোনো সমস্যা নাই। 2 বছর পরে দেখবেন যে সেটা আপনাকে 40 লাখ দিচ্ছে। ওই জন্য লোকেশন ম্যাটার করে, ডিমান্ড আপনাকে চিন্তা করতে হবে যে এটা অন্যরা নিবে কিনা। আপনি যে নিচ্ছেন, আপনার জায়গায় আরেকজনকে চিন্তা করেন যে উনি নিবে কিনা, যদি নেয় তাহলে আপনিও নেন, যদি চিন্তা করেন যে উনি নিবে না তাহলে আপনারও নেওয়ার দরকার নেই। তাহলে বাণিজ্যিক জমি অবশ্যই অবশ্যই লোকেশন ছাড়া ক্রয় করা যাবে না, তাহলে লস হবে আপনার জন্য। এখন আসি জায়গা জমির ক্ষেত্রে, আমরা যেটা আপনাদেরকে পড়িয়েছি, মালিকানাটা ম্যাটার করে। কারণ আপনার যদি সম্পত্তির কাগজপাতি ঠিক না থাকে, দেখবেন যে মামলা হবে, মারামারি হবে, নিজের মানসিক শান্তি যাবে, আদালতের পিছনে দৌড়াইতে হবে, আইনজীবীকে প্রতি মাসে টাকা দিতে হবে, এটাতে আপনার জীবন মানেই শেষ। তো এই জন্য আগে কাগজগতভাবে আপনি দেখবেন যে লিগালি আপনার ওই জিনিসটা ঠিক আছে কিনা। তো প্রতিটা বিষয় তো আর মানুষের এক্সপার্ট হওয়া সম্ভব না, এটা মানুষের একটা দুর্বলতা। আমি হয়তো এই জিনিসটা ভালো জানি, ফাইন্যান্স জানি না, ফাইন্যান্স ভালো জানি, আইন জানি না, আইন ভালো জানি, হয়তো অ্যাকাউন্টিং জানি না। তো এই জন্য যে ওই বিষয়টা সম্পর্কে জানে, তার কাছে প্রয়োজনে আপনি কিছু টাকা পয়সা খরচ করে, শুধু এইভাবে বলবেন না যে ঠিক আছে কিনা, তাকে বলবেন যে ভাই গত 100 বছরে এটার 100% মালিকানার চেইনটা আমাকে বানায়া দেন, 10,000 টাকা আপনি নেন, সমস্যা নেই। তাহলে কাউকে আজকে থেকে আপনি গিয়ে বলবেন না যে ভাই দেখেন কাগজপাতি ঠিক আছে কিনা, আপনার এইরকম বলার দরকার নেই। বলবেন ভাই গত 100 বছরে জমিটার মালিকানার ইতিহাস কি কি দলিল পত্র আছে, আমাকে একটা ধারাবাহিক চেইন বানিয়ে দেন, আপনার ফি কত নেন। এখন সে ওইটা করতে গিয়ে যদি কাগজপাতিতে ডাউট থাকে, সমস্যা থাকে, আপনাকে বলবে। কিন্তু আমার 100-র মধ্যে 90 জন গিয়ে আমরা বলি যে উকিল সাহেব, আমরা দলিল লেখক, ভাই দেখেন এটা ঠিক আছে কিনা, এখন সে বলে যে ঠিক আছে নিতে পারেন। না, এরকম করা যাবে না। আপনি টাকা দিচ্ছেন, প্রয়োজনে ফ্রিতে উপদেশ নেওয়ার দরকার নেই, আপনি তাকে 500 হোক 1000 হোক টাকা দিবেন এবং তার কাছ থেকে আপনি চেইনটা নিয়ে নিবেন, যে এটা কিভাবে হয়েছে, এটা ঠিক আছে কিনা, কার কাছ থেকে কিভাবে আসলো। তাইলে আপনার কিচ্ছু জানার দরকার নেই, আপনার টাকা আছে, আপনার সিএস খতিয়ানে কাকে বলে, এস এ খতিয়ানে কাকে বলে আপনার দেখারও দরকার নেই। আপনি কোনো ব্যবসা পাতি করেন, এগুলোর দিকে আপনার দরকার নেই। আপনি জাস্ট যে জানে বলবেন যে ভাই গত 100 বছরে আমার এই জমিটার ক্লিন চেইনটা আপনি বের করে দেন, 10,000 টাকা লাগে নেন। সহজ কথা, একদম সমাধান। আর যদি একটু বুঝতে চান, তাহলে এই যে সিএস খতিয়ানটা হয়েছে আজকে থেকে 1-150 বছর আগে, সেখান থেকে মালিকানাটা কিভাবে আসলো। মানে যেমন ধরেন যে আপনার পরদাদা থেকে আপনার দাদা আসছে, আপনার দাদা থেকে আপনার বাবা, আপনার বাবা থেকে আপনি, এই যে একটা চেইন, এই চেইনটা ঠিক আছে কিনা, এইটাই হচ্ছে দেখার বিষয়। এখন চেইন যদি ঠিক না থাকে, যেমন কক্সবাজারে এমপি ছিল বদি সাহেব, এখন তার নাকি একটা জারজ সন্তান আছে, সে আদালতে মামলাও করছে, পিতৃত্ব দাবি করে, আদালত রিজেক্ট করছে, তার মানে তার চেইনটা ঠিক নাই। তো এরকম জমির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কি আমার চেইনটা ঠিক আছে কিনা, আমি জায়গা জমি বুঝি বা না বুঝি, যাকে দ্বারা আমি করাবো তার কাছ থেকে এটা বুঝবো যে আমার 100 বছরের মালিকানা ঠিক আছে কিনা, মানে গত 100 বছর আগে যারা এই জমিতে ছিল তাদের কাছ থেকে লিগালি জমিটা ট্রান্সফার হয়ে হয়ে আমার কাছে আসবে কিনা। কারণ জমিটা আরো পরবর্তী 100 বছর থাকবে, আপনার নাতি পুতি নিম্নবর্তীর দিকে যাবে। তো যদি এখন ভেজাল থাকে, পরবর্তীতে ভেজাল আসবে। আইনগতভাবে না হইলেও যখন যিনি রাজনৈতিক ক্ষমতায় আসবে, তো উনি কি করবে, ওইখানে তখন ক্ষমতাটা খাটাবে।
আজকে হয়তো আপনার গায়ের জোর আছে, 10 বছর পরে নাও থাকতে পারে, কিন্তু যদি আপনার কাগজের জোর থাকে, দলিলের জোর থাকে, তাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনকি প্রেসিডেন্ট আইসাও আপনার সাথে পারবে না, কিচ্ছু করার নাই। আরেকটা উদাহরণ দেই, যেমন ধরেন যে এই যে আমাদের সড়ক এবং জনপথ বিভাগ আছে, এদের যে জায়গা জমি আছে, দেখবেন যে এরা জমি অধিগ্রহণ করা আছে, এর বাইরে 1 ইঞ্চি জমি আপনার সে নিতে পারে না। নিতে হইলে তাকে প্রপারলি আপনার কাছ থেকে অ্যাকুইজিশন করতে হবে অথবা সমঝোতায় কিনতে হবে। কখন পাবে? যখন আপনি আপনার নিজস্ব জমিতে থাকবেন আর সড়ক বিভাগ তার জমিতে থাকবে। আমাদের অঞ্চলে এরকম সম্পূর্ণ বাজারের মধ্যে এমন হয়েছে যে একজন পার্টির জন্য রাস্তাটাকে টোটালটাকে চেঞ্জ করতে হয়েছে, বাঁকা করতে হয়েছে, কিছু করার নাই, সে তার জমি বিক্রি করবে না। সরকার অধিগ্রহণ করতে হলে স্পেশাল অধিগ্রহণ অ্যাকুইজিশন করতে হয়, কিছু করার নাই। তো এই জন্য আপনি যদি লিগালি যদি আপনার জায়গাটা ঠিক রাখতে পারেন, বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে আপনাকে ঠকাবে। সরকার অধিগ্রহণ করলে আপনারে টাকা দিবে, কোনো সমস্যা নেই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু অন্য কোনো আদালত, অন্য কেউ আপনাকে কি করতে পারবে না, ঠকাইতে পারবে না। তাহলে আপনার যত প্রকার খতিয়ানের কপি আছে, সমস্ত খতিয়ানের কপিগুলো আপনি কি করবেন, সংগ্রহ করবেন, এগুলো পিডিএফ করে আপনার মোবাইলে রাখে দিবেন। যেহেতু পরবর্তী যুগে আমরা কি যাব, অনলাইনে দলিল খতিয়ান পাবো, তো কাগজপাতি আপনি পিডিএফ তৈরি করে রেখে দিবেন। যত দূর পাওয়া যায়, দলিল সবগুলা কিন্তু পাবেন না, যত দূর পাওয়া যায় সেগুলো কালেকশনে রাখবেন। প্রয়োজনে প্যান্টাগ্রাফ করে জমিটা নকশা মোতাবেক দখলটা ঠিক আছে কিনা সার্ভেয়ারের মাধ্যমে এটা যাচাই করবেন। আপনি এক এক ধরেন যে আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করতেছেন, তো এই জমিটা রেগুলার যাচাই করতে যদি আপনার 10,000 টাকা যায়, আপনার টেনশন তো নেওয়ার দরকার নাই। কারণটা হচ্ছে আপনি যখন পরবর্তীতে কারো কাছে হস্তান্তর করবেন, তাদেরকে আপনি দেখাইতে পারবেন যে 1 ইঞ্চিও কোনো খুঁত নাই, একদম এই কাগজপাতি নেন। তখন যিনি ক্রয় করবে তারও সাহসটা বাড়বে। সে 10 টাকার জমি আপনাকে 11 টাকা দিবে, ওই 11 টাকায় 1 টাকা তো আপনার খরচ, ঝামেলা তো আপনার নাই। এখন আসি, যেটা হয় যে অনেক ক্ষেত্রে আমরা অপরিচিত জায়গায়ও যাই। ধরেন যে আপনি ঢাকায় থাকেন, এখন ঠাকুরগাঁও একটা জমির দাম কত, দালাল তো আপনাকে একটা বলবে। কক্সবাজারের জমির দাম কত আমি তো আর জানি না, এটা জানাও সম্ভব না। তো কিভাবে তাহলে আপনি নতুন একটা পরিবেশে গিয়ে, সেখানে নর্মাল নিয়ম হচ্ছে আপনি সেখানে 6 মাস থাকেন, আশেপাশে সবার সাথে কথা বলেন, 1-2টা জমি সেল করেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে জমির দাম কেমন চলতেছে। না হলে আপনার পরিচিত একজন একরকম বলবে, দালাল একরকম বলবে, সাব রেজিস্ট্রেশন অফিসে একরকমের হিসাবপাতি পাবেন। তো এগুলো কিভাবে কম্বাইন করবেন সেটাও আমরা দেখার চেষ্টা করব। আর ওই জমিটার মৌজা রেট, সরকারি রেটের জমির দাম কত আছে, এটাও একটু জানার চেষ্টা করবেন। এরপরে গত 25 বছরে যেহেতু আমাদের দলিলে 25 বছরের সর্বনিম্ন মালিকানা দেওয়া বাধ্যতামূলক, এটা না থাকলে দলিল করা যায় না। তাই এই গত 25 বছরের মধ্যে ওই সম্পত্তিটা কারো কাছে বিক্রি, হেবা, দান, বন্ধ কেউ গোপনে করছে কিনা, এটা জানার উপায় হচ্ছে দলিল তল্লাশি করা। নর্মালি এটার জন্য যারা ব্যাংক থেকে লোন নেন, এদেরকে এনএসি সার্টিফিকেট বলে একটা হয়, একটা নির্দয়ী সনদ নিতে হয়। যদিও সাব রেজিস্ট্রারদের দায়িত্ব হচ্ছে সরকারি 3টা ব্যাংকের জন্য দেওয়া, তবে টাকা পয়সা দিলে তারা যাচাই করে সিল দিয়ে দেয়। তো আপনি 25 বছরের মধ্যে দেখবেন যে এটা কারো কাছে গোপনে সে বিক্রি করছে কিনা। কারণ হচ্ছে যে বাংলাদেশের নিয়ম হচ্ছে জমি হস্তান্তর শুধু রেজিস্টার্ড দলিলের মাধ্যমেই হবে, কোনো আনরেজিস্টার্ড দলিলে বর্তমান 2025 সালে কোনো জমি হস্তান্তরিত হয় না। রেজিস্টার্ড দলিল ছাড়া মুখের কথার কোনো দাম নাই, এটা মনে রাখবেন। এটা ছাড়া আর যে কাজটা করবেন, সবকিছু ঠিক থাকলেও আপনার ভূমি অফিসের 2 নম্বর একটা বই আছে, যেটাকে আমরা বলি যে মালিকের বই। ওইখানে কত টাকা খাজনাপাতি দেওয়া হয়েছে এবং ওই জমিটা বিক্রি হয়েছে কিনা। মাঝে মধ্যে এরকমও প্রতারণা ঘটে যে কাগজপাতি অনলাইনে সব ঠিক দেখাচ্ছে, 1 বছর পর্যন্ত, কিন্তু আপনি আজকে যদি খাজনা দেন, আগামী 1 বছর অনলাইনে দেখাবে খাজনাপাতি ঠিক, খতিয়ান ঠিক, সব ঠিক। কিন্তু ধরেন যে আমি কালকে বিক্রি করে দিলাম, পরশুদিন আরেকজন ওইখান থেকে নামজারি করে জমি নিয়ে গেল, অনলাইনে কিন্তু চেঞ্জ হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা প্রতারণা করে তারা করায় না, কারণ তাদের কাছে 1 বছরের সময় আছে, যখন নতুন বছর আসবে তখন তারা আপডেট করবে। আর 100% এখনো বাংলাদেশে কিছু হইলে বলে যে সার্ভার ডাউন। তো এই জন্য 2 নম্বর বইয়ে গিয়ে দেখবেন যে আসলে বাস্তবে বর্তমানে জমি আছে কিনা, অন্য কেউ তো কেটে নেয় নাই, এইটা আপনাকে যাচাই করতে হবে। আর রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা মনে রাখবেন, এটা আমাদের একটা পৃথক ভিডিও লম্বা চড়া ইউটিউবে আছে, দেখতে পারেন। তারপরে এতটুকু মনে রাখবেন, বাংলাদেশে প্রায় যদি আমরা বলি ভালো মানেরও 200-র উপরে রিয়েল এস্টেট কোম্পানি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে অরিজিনালি ভালো যদি বলি 20টার মতো বড় বড় কোম্পানি আছে, বাকি সবগুলাই হচ্ছে 420। আপনাকে বলবে 1 বছরে ডেলিভারি দিব, 5 বছরেও দিবে না। বলবে জমির দাম 10 লাখ, পরে বলবে যে না, এটা 20 লাখ ছাড়া হবে না। আপনাকে বলবে যে রাস্তার পাশেরটা দিচ্ছে, বরাদ্দপত্র দেখবেন যে পিছনেরটা, কিচ্ছু করার নাই, মামলা করে আরো টাকা খরচ। তো
তো এই জন্য রিয়েল এস্টেট কোম্পানি শুনলেই প্রথমে দেখবেন যে এই কোম্পানিটা আসলে রিয়েল এস্টেট যে অ্যাসোসিয়েশন আছে, যেমন দলিল লেখক সমিতি, তারপরে স্বর্ণ ব্যবসায়ী সমিতি, ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরও সমিতি আছে। এখন ওই সমিতিতে এত সহজে সদস্য হওয়া যায় না, বাৎসরিক ফি দিতে হয়, প্রথমবারে বড় পরিমাণ একটা টাকা দিতে হয়। তো এই ছোটখাটো কোম্পানিগুলো সেখানে যায় না। তো এই জন্য আপনি দেখবেন যে আপনি যার কাছ থেকে নিচ্ছেন সে রিহ্যাবের সদস্য কিনা, যদি থাকে তার কাছ থেকে তার কপি নিবেন। যদি রিহ্যাবের সদস্য হয় আপনি মোটামুটি 50% সন্তুষ্ট হইতে পারেন যে না, কোম্পানিটা মোটামুটি ভালো, প্রতারণা করতে পারে কিন্তু মোটামুটি ভালো। এই ব্যাপারটার জন্য আপনি কি করতে পারবেন, 50% কোম্পানিকে আইডেন্টিফাই করতে পারবেন। যখনই নাম শুনবেন তারা সদস্য না, বলবেন যে আপনি ফ্রিতে দিলেও আমি আপনার এখানে বিনিয়োগ করব না, সহজ কথা। এখন আসি আমরা এই যত প্রকার কথা বললাম, যদি দেখেন যে কোথাও নিলাম সার্টিফিকেট আছে অথবা আদালতের মাধ্যমে জমিটা একবার বিক্রি হয়েছে, তাইলে এত মালিকানা চেইন আর দেখার দরকার নাই। ওই যে ডিক্রি থেকে পরবর্তী 1-2 বছর হইলেই চলবে। কারণ হচ্ছে একটা সম্পত্তি যখন নিলাম হয়, আইনগত কথা হচ্ছে পূর্ববর্তী যত ডিফেক্ট আছে, যত পাওনা আছে, যত আছে সবকিছু বাই ডিফল্ট আইনগতভাবে সেটাকে ধরে নেওয়া হয় যে এই সম্পত্তি আজকে থেকে সম্পূর্ণরূপে নিষ্কণ্টক। তো এই জন্য যখনই আপনি কোনো নিলাম সার্টিফিকেট পাবেন, ওই নিলাম সার্টিফিকেট থেকে পরবর্তী দেখলেই চলবে। কোনো আদালতের মাধ্যমে বিক্রি হয়েছে, আদালতের ডিক্রি থেকে পরবর্তী মালিকানা দেখলেই চলবে, আপনার উপরেরটার আইনগতভাবে দরকার নেই। এখন তারপরেও আপনি বাংলাদেশে যেটা হয়, যারা ব্যাংকে দেখবেন যে বিভিন্ন যারা ব্যাংকের যে বলবো বড় বড় ম্যানেজার আছেন, কর্তাবাবু আছেন, ম্যাক্সিমাম আইনজীবী হচ্ছে তাদের পরিচিতি। তারা কোয়ালিটির উপর তারা ব্যাংকের লয়ার রাখে না। এর মামা, এর খালু, এর পরিচিত, সে আইন জানুক বা না জানুক কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে ব্যাংকের ম্যানেজারের পরিচিত, সে থাকবে ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার। তো ওই জন্য ব্যাংক যদি একটা প্রতিযোগিতা করতো যে সে ভালো মানের দেওয়ানি যে অ্যাডভোকেট আছে তাদের মাধ্যমে প্রতিবেদন নিবে, তাদের মাধ্যমে মতামত নিবে, তাহলে হইতো। এখন ওই প্রথাগতভাবে এটা চলে আসছে। তো এই জন্য যেটা হয় যে প্রচলিত তারা জাস্ট একটা দেখুক আর না দেখুক একটা আইনি মতামত দিয়ে দেয়। তো সেক্ষেত্রে দেখে যে বলে যে সিএস থেকে মালিকানা ঠিক নাই, তবে এটাতে ডাউট, এই সম্পত্তিটা ডিসিআর নাই, যেটা আইনগত কোনো দরকার নাই, নিলাম সার্টিফিকেট আছে তারপরে পূর্বের মালিকানা নিয়ে বলবে যে এখানে ডিফেক্ট আছে। তো এইরকম করা যাবে না। তো এগুলো তো আর একদিনে সম্ভব না, এগুলো ধীরে ধীরে যখন আইনগুলো সম্পর্কে আমরা আরো চর্চা করব, বুঝতে পারবো, তাদেরকে যখন জিজ্ঞেস করব তখনই এই জিনিসটা যাবে। তাহলে এই যে লম্বা চড়া এতক্ষণ আমরা দেখলাম যে দেখেন আসলে জায়গা জমি অনেক জটিল জিনিস, মানুষ যেটা বলে আসলেই জটিল। এখন একজন সাধারণ ব্যক্তি হিসেবে এত কিছু নিজে জেনে বুঝে জমি কেনা খুব টাফ ব্যাপার। তো এই জন্য বলবো যদি টাকা থাকে, যাকে দায়িত্ব দিবেন তার কাছ থেকে পেপার বুঝে নেবেন, যে গত 100 বছরের যত ডকুমেন্ট আছে ধারাবাহিকভাবে মালিকানাটা ফিক্স করে ওর বিপরীতে কি এভিডেন্স আছে সবকিছু করে পিডিএফ করে ফটোকপি করে যাতে আগে আপনার কাছে দেয়। প্রয়োজনে সে 20,000 টাকা আপনার কাছ থেকে নেক, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর শুধু কাগজ দেখাবেন যে উকিল সাহেব ঠিক আছে কিনা, দলিল লেখক ঠিক আছে কিনা, দরকার নাই, এটা আপনার লস। কারণ ঠিক না থাকলেও সে বলবে যে সমস্যা নাই, নিতে পারেন, এরকম আপনার দরকার নেই। যার যদি সমস্যা থাকে সে যাতে আপনাকে বলে দেয় যে এই ডিফেক্টটা আছে কিন্তু আপনি নিতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না, এইরকম আপনি লিখিত নিয়ে নেবেন। কারণ আপনি টাকা পরিশোধ করবেন, আপনি তার কাছ থেকে লিখিত নেবেন। তাহলে যেটা পরবর্তীতে সমস্যা হইলে আপনি আরেকজনের সাথে পরামর্শ করতে পারেন যে এই ব্যক্তি যে মতামতটা দিল এটা কি আসলে ঠিক আছে কিনা। কিন্তু মৌখিকভাবে বললে তো আর লাভ হবে না। এখন আসি আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে যে জমির ব্যবহারের ক্ষেত্রে, যে আমরা একটা জমি ক্রয় করার ক্ষেত্রে আমরা বললাম, এখন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিছু দেখতে হবে। এখন কৃষিকাজে ব্যবহারের যোগ্য জমি যদি আপনি ক্রয় করেন এটার দাম বাড়বে কম, কৃষি জমির দাম কম বাড়ে, এটা মাথায় রাখতে হবে। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি বাৎসরিক একটা কৃষি আয় পাবেন। এখন সেটা আপনার উপর নির্ভর করে, আপনি 20 বিঘা জমি ক্রয় করে সেখান থেকে প্রতি মাসে বা বছরে আপনার মতো করে ইনকাম পাইতে পারেন। ধীরে ধীরে দাম বাড়বে, কিছু আপনি বেনিফিট পাইলেন। বাণিজ্যিক জমিতে যেটা হয় আপনাকে বেশি দামে কিনতে হয় কিন্তু বেশি আপনাকে কি করে মুনাফাটা দেয়। আপনি 10 লক্ষ ক্রয় করছেন, এটা আপনাকে 30 লক্ষ দিবে। কৃষি জমি 5 লক্ষ ক্রয় করছেন, 6 লক্ষই দিবে। এখন চিন্তাধারা আপনার, আপনি বেশি দামে যদি ক্রয় করেন বেশি করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে বাণিজ্যিক জমিতেও আপনি ভাড়া পাবেন যদি আপনি দোকান ক্রয় করেন, যদি আপনি বাণিজ্যিক কোনো স্পেস ক্রয় করেন, দুই জায়গা থেকেই কিন্তু তার মানে হচ্ছে বেশি দাম মানে যে ক্ষতি এমন না, বেশি দামে বেশি লাভও হয়। তো সেটা অবস্থার উপর নির্ভর করবে। আর বাংলাদেশে যেহেতু বর্তমানে শিল্প ক্ষেত্রটা অনেক বৃদ্ধি পাচ্ছে, অনেক জায়গায় আপনি কি করতে পারেন, বিশাল পরিমাণ জায়গা,
শিল্প কাজের জন্য বিভিন্ন কোম্পানিকে আপনি লিজ দিতে পারেন, বিক্রি করবেন না। আপনি আপনার 10 বিঘা জমি আছে, কোম্পানি ফ্যাক্টরি বসাবে, আপনি তাদেরকে লিজ দিবেন, 25 বছরের লিজ দিবেন, 30 বছরের লিজ দিবেন। এককালীন আপনি তার কাছ থেকে ধরেন যে 30 বছরের মধ্যে 15 বছরের টাকাটা একসাথে পেয়ে যাবেন। পাশাপাশি প্রতি বছর আমরা আপনাদেরকে যেটা শিখাইলাম যে একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, প্রতি বছর আপনার লিজ দিতে অ্যাটলিস্ট সেখান থেকে 3% বেশি, মানে 8 যদি 8.5 যদি আমরা দেই, 11.5% করে ভাড়া বৃদ্ধি পাবে। আপনি যদি আজকে 1 লাখ টাকা করে ভাড়া চিন্তা করেন, ওই ডিডে আপনি অংশগ্রহণ যে প্রতি বছর 11% করে ভাড়া বৃদ্ধি পাবে। পোষাইলে করেন, না পোষাইলে নেই, তারা করতে বাধ্য, তারা সবই জানে। এখন ওইটা তো আমরা বুঝি না, আমরা চিন্তা করি 1 লাখ টাকা আজকে পাচ্ছি, 20 বছর পরে ওই 1 লাখ টাকা দাম হচ্ছে 50,000 টাকা। আপনি লিজ করছেন 30 বছরের। ঢাকা শহরে এমনও জায়গা আছে এখনো 1 টাকা লিজ মানি দেয়, 1 টাকা, কিছুই করার নাই, ওই লিজ দিতে তাদের ওই শর্তটা তারা দেয় নাই। বলতেছে যে প্রতি যে তারা সেলামি বলে, 1 টাকা সেলামি। তো তখন আজ থেকে 50 বছর আগে 1 টাকার দাম ছিল, আজকে তো আর দাম নাই। আর ওই লিজটা হচ্ছে চিরস্থায়ী লিজ। তো এরকম লিজ দিবেন আপনি, তবে কন্ডিশন গুলা দিবেন যে প্রতি বছর বছর এত পার্সেন্ট করে ভাড়া বৃদ্ধি পাবে। এখন আপনার খুশি, নিলে নেন, না নিলে নাই। তাহলে বাণিজ্যিক বা শিল্প খাতের গুলাতে আপনার মূল্য বৃদ্ধি পাবে, এককালীন আপনি বড় একটা টাকা পাবেন, এটা অন্য জায়গায় আপনি বিনিয়োগ করতে পারবেন, এটা আপনার সুবিধা আছে। আর তার মানে হচ্ছে দাম, আপনার যে জিনিসটা বাড়বে শিল্প কাজের দামটা ও বাণিজ্যিকের মতো অতটা বাড়ে না বাস্তবে। বাণিজ্যিক জমির দাম যেভাবে বাড়বে, শিল্প কাজে যেটা আপনি ব্যবহার করতেছেন অতটা কিন্তু বাড়বে না। আর এখানে হচ্ছে যে আসলে আপনার বড় বিনিয়োগ প্রয়োজন, এককালীন আপনি বড় টাকা পান। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় বিনিয়োগটা করবেন, কৃষিতে করবেন, বাণিজ্যিকে করবেন, না শিল্প ক্ষেত্রে করবেন, সেটা আপনার খুশি, যেটা আপনার জন্য সুইটেবল হয়। আপনি থাকেন গ্রামে, আপনি বাণিজ্যিক অথবা শিল্প জমি পাবেন কোথায়? তাইলে আপনি গ্রামের কৃষি জমিটাই দেখতে হবে, যে ওই কৃষি জমিটাতে আমি কিভাবে এটার উন্নয়ন ঘটাইতে পারি, উন্নয়ন ঘটাই এটাকে আমি বাণিজ্যিক করতে পারি। তাহলে কৃষি জমিকে আপনি বাণিজ্যিক করবেন যদি আপনি গ্রামে থাকেন, তাহলে আপনি ওই বাণিজ্যিকের মতো বেনিফিটটা পাবেন। এখন আসি আমরা হুমকিটা কি। এই যে বিনিয়োগটা আমরা করলাম, এটার মধ্যে হুমকিও তো অবশ্যই আছে। হুমকির মধ্যে যদি দেখি যে আপনি ফ্ল্যাট কিনলেন, কি হইলো? ভূমিকম্প হইলো, আগুন লাগলো, ধ্বংস হয়ে গেল, আপনি জিরো, কিছুই করার নাই। জমি কিনলেন, নদীর আশেপাশে কিনলেন, ভাঙন হইলো, নদীতে চলে গেল, আপনার লস। জমি কিনলেন, আপনি টার্গেট করে ক্রয় করছেন, কিন্তু সরকার অধিগ্রহণ করলো। এখন অধিগ্রহণে যদিও আমরা চিন্তা করি যে 3 গুণ টাকা দেয়, কিন্তু কথা হচ্ছে যে আপনার জমিটার অবস্থার উপর ভিত্তি করে, আপনার জমিটা যদি বাণিজ্যিক জায়গা হয় যেটা প্রতি বছরই বাড়বে 10 গুণ, তো সরকার আপনাকে 3 গুণ দিলে তো আপনার লস। আমরা হয়তো স্বাভাবিকভাবে চিন্তা করি যে 1 লাখ টাকা জমি আমি 3 লাখ টাকা পাচ্ছি, না, এটা আপনার লস। আপনার যদি ভিতরের জমি হইতো যেগুলো কেউ নিবে না, যেটা দাম বাড়বে না, সরকার 3 লাখ দিত, ঠিক ছিল। আর সরকার যে জমিগুলা নেয় ম্যাক্সিমামই দেখা যায় যে হয়তো 20 ফিট রাস্তা আছে, দুই দিক থেকে আরো তারা নিচ্ছে, অথবা নতুন করে আপনার ভালো জায়গাটা নিচ্ছে। তাহলে এটা নির্ভর করবে, যদি যেই জায়গার দাম বাড়ে ওটা যদি অধিগ্রহণ হয় আপনার ক্ষতি, যেই জায়গার দাম বাড়বে না ওইটা অধিগ্রহণ হইলে আপনার লাভ। তাহলে চিন্তা ভাবনাটা আপনাকে দুই ভাবে করতে হবে, যে আমার 1 লাখে 3 লাখ দিচ্ছে, এটা লাভ কখন আর ক্ষতি কখন। যদি এখন আপনার কিছু করার নাই, সরকার, বাংলাদেশে আইন হচ্ছে সরকার যেই কোনো সম্পত্তিকে অধিগ্রহণ করতে পারে, সরকার আইন করে, জেলা প্রশাসক গেজেট করে যে কোনো সম্পত্তি অধিগ্রহণ করতে পারে, কিছু আপনার করার নাই। তো তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি যেইখানে লাভবান হইতাম, তাহলে আমাকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে, অবশ্যই আরো বাণিজ্যিক জায়গায়। আমি এক বাণিজ্যিক জায়গা থেকে আরেক বাণিজ্যিক জায়গায় যাব। এখন আপনি যদি ওই বাণিজ্যিক জায়গার সমস্ত টাকা পয়সা যেগুলো 20-30 লাখ 50 লাখ পাইছেন সব কৃষি জমি ক্রয় করে রাখেন, আপনি যেই পরিমাণ গ্রোথ হইতো ওইটা আপনার হবে না। তাইলে আপনি যে প্যাসিভ ইনকাম আনবেন, আনার জন্য আগে তো আপনার থিওরিগুলা বুঝতে হবে। এটার জন্য আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, কোনো বই আপনাকে শিখাবে না, কেউ আপনাকে শিখায় দিবে না, কারণ অবস্থাটা সবার ভিন্ন। আপনি এক পরিবেশে বড় হয়েছেন, আমি এক পরিবেশে বড় হয়েছি। তো এই জন্য যেইটা যার জায়গায় যেটা খাটবে সেই অনুযায়ী করবেন। এখন আসি যে অপরিচিত জায়গায় আপনি বাজার ভ্যালু কিভাবে করবেন, যেখানে দালাল বলবে যে ভাই এখানে তো 20 লাখ টাকা পাশেরটা বিক্রি হয়েছে, এটা তো 2 বছর আগে বিক্রি হয়েছে, এখন তো 25 লাখ যাবেই। তো মানসিকভাবে আপনি ধরেই নেন এই জমি সর্বনিম্ন 20-এর কমে আসবে না। তার মানে প্রথমটা আপনি ধরা খাইয়ে গেলেন। দেখবেন যে যারা অভিজ্ঞতা আছে বাস্তবে বলবে যে ভাই 20 লাখ পাশেরটা বিক্রি হয়েছে 6 মাস আগে। তার মানে আপনারে বুঝাই দিল যে এই জমি 20-এর কমে বিক্রি হবে না, যা দাম বলবেন 20-এর উপরে বলবেন।
এখন আসি, প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই অঞ্চলের মৌজা রেট চেক করবেন, অনলাইনেও পাওয়া যায়, অথবা সাব রেজিস্ট্রেশন অফিসে খোঁজ নিলে সরকারি দামটা আগে আপনি জানার চেষ্টা করবেন, যদিও সেটা প্রকৃত দাম না, কিন্তু জানার চেষ্টা করবেন। ধরলাম যে একটা এলাকার সম্পত্তির দাম হচ্ছে প্রতি শতক 50,000 টাকা, সরকারি ভ্যালু দেওয়া আছে, এইটাকে আপনি মাথায় নেবেন। এরপরে আশেপাশে জমির দামটা যেটা আমরা বললাম, ওই যে যার সাথেই যাবেন, আত্মীয় স্বজন হোক আর পাড়া প্রতিবেশী হোক, দোকানদার হোক আর আপনার ওই যে এজেন্ট হোক, দালাল হোক, সে তো একটা দাম বলবে। ধরলাম যে সে আপনারে বললো 80,000 টাকা করে এখানে শতক চলতেছে, তো দুইটা আপনি ভ্যালু পাইলেন। এখন আপনার নিজের থিওরি আপনাকে লাগাইতে হবে যে যেই জমিটা আপনি করতে চাচ্ছেন এটার কি আশেপাশে রাস্তা আছে, এটা কি যোগাযোগটা ভালো, এটাকে আমি বাণিজ্যিক করতে পারবো, এটা কি বাণিজ্যিক হবে, জমিটা কি সামনের অংশ কিনা। এই তিনটা যদি ইয়েস আপনার হয় যে এটা আমি বাণিজ্যিক করতে পারবো, রাস্তা আছে, সামনের অংশ, তাহলে আপনি ওই যে মৌজা রেটের 10 গুণ পর্যন্ত বাজার ভ্যালু করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আর ওই প্রকৃত দাম তার ওইটা। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন এটাকে বলে যে ইন্টেন্সিক ভ্যালুটা কত। ধরেন যে একটা শেয়ার আজকে চলতেছে 2,000 টাকা, তো ক্যালকুলেশনে বলা যায় যে এই কোম্পানিটার শেয়ারটার প্রকৃত দাম মাত্র 1,500 টাকা, 500 টাকা মানুষ বেশি দিচ্ছে। এখন ওইটা দেওয়ার নানা কারণ থাকতে পারে। তাহলে যেইটা আপনি 50,000 টাকা মৌজা রেট পাইছেন ওইটারে আপনি কি করতে পারেন, 5 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারেন, তার মানে 2.5 লক্ষ টাকা আপনি ওই জমিটার শতক নিতে পারেন, আপনি কোনো অংশে ঠকবেন না। তাহলে এটা আপনি বের করলেন কিভাবে, দুইটা ক্যালকুলেশনের মাধ্যমে। আবার একই ক্ষেত্রে দেখেন যে যদি দেখেন যে না, জমিটা আপনার বাণিজ্যিক হবে না, সারা জীবন কৃষিই থাকবে, সামনের অংশটা পাচ্ছেন কিন্তু কৃষিই থাকবে, এটা বাণিজ্যিক করা সম্ভব না, রাস্তা করাটাও সম্ভব না, এখানে কোনোভাবেই সম্ভব না, তাহলে ম্যাক্সিমাম মৌজা রেটের আপনি 3 গুণ পরিমাণ বাড়াইতে পারেন, মানে 1.5 লক্ষ টাকা আপনি ওইটাতে নিতে পারেন। এখন আসি সর্বশেষ যেটাতে, রাস্তাঘাট কোনোদিনও হবে না, বাণিজ্যিকও হবে না, কান্দরের মাঝখানে, যেটা স্বাভাবিকভাবে ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেই 6% 7% বাড়বে, জমির দামও ওইটা বাড়বে, তাইলে ওইটা 1 টাকাও বেশি দেওয়া যাবে না, পারলে মৌজারের যদি 50 থাকে বলতে হবে যে 30,000 টাকা ওই জমির দাম। তাহলে একটাই জিনিস, মৌজা রেট আপনি কখন গুণ করবেন, কখন সমান রাখবেন, কখন আসবে, এটা নির্ভর করবে ওই জমিটা কোথায়, লোকেশনটার উপরে। এটা আপনি বাংলাদেশে এমন জায়গায়ও যান যেখানে কোনোদিন যান নাই, কারোর সাথে কথা বললেন নাই, তাদের কাছ থেকে আপনি এই ভ্যালুটা বের করে 6 মাস পরে আপনি তখন নিজে ক্যালকুলেশন করবেন যে হ্যাঁ আপনার ক্যালকুলেশন 100-তে 100 সঠিক, আর আপনি ঠকবেন না। এই থিওরিটা আপনি কাজে লাগাইতে পারেন, আপনি দেখতে পারেন যে কেমন হয়। এখন চলে, এইটা ছিল আমাদের জায়গা জমি রিলেটেড জিনিসগুলো। তো মাঝে মধ্যে আসলে মানুষের একটা সাইকোলজি হচ্ছে 1 ঘন্টা লাগাতার যদি আমরা শুনি পরে আর শুনতে মন চায় না। তো আমরা মোটামুটি 1 মিনিট বিরতি নিতে পারি, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে চাইলে বলতেও পারেন, তারপরে আমরা দ্বিতীয় অংশটা শুরু করব। আসলে বিভিন্ন প্রশিক্ষণ যেগুলো হয় টানা কন্টিনিউ করা যায় না, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি, পারমিশন দেওয়া আছে, চাইলে প্রশ্ন চাইলে করতে পারেন। প্রশ্ন রইলো, হ্যালো, বলেন। আমার প্রশ্ন রইলো 2005 সালের পরে যে 25 বছরের মালিকানা গাইতে গেছিল, 2005 সাল আগে কত বছরের মালিকানা গাওয়ার নিয়ম ছিল? ভাই কথাটা বুঝেন, মালিকানা নিয়েও আছে, এত কিছু বিনিয়োগ করলাম আপনার এখনো মালিকানাই ঠিক হয় না, টাকা আছে মানুষ করে দিবে, বুঝছেন না নাই। আমরা আজকে হ্যাঁ, বুঝছি। ক্লাসটা করছি, আপনার চিন্তাধারা তো চেঞ্জ হয় নাই, এতক্ষণ তো 1 ঘন্টা তো আমার বেকার। আপনার আমার কথাটা বুঝেন, আমরা আজকে কি বুঝাইলাম, আপনি সব ব্যাপারে এক্সপার্ট হইতে পারবেন না, সব ব্যাপার আপনার মাথায় ঢুকবে না, তাই না? এটাই তো থিওরি। জি। যে হ্যাঁ, যেটা জানে ওটা বুঝবেন, এর সমস্যা নাই, ওটা বলে দিব, টেনশন নাই, কিন্তু আপনার চিন্তাধারা আরো চেঞ্জ করতে হবে, বুঝছেন কি না, মানে বুঝতে পারছি না ক্রিয়েটিভ আমার চিন্তা নিয়ে আসতে হবে। জি, না না, বুঝতে পারছি আমার প্রশ্নটা ওই জায়গায় একটা আমার সমস্যা আর কি, এই যে ওই সম্বন্ধে প্রশ্ন করলাম আর কি আজকে। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি শোনেন, আপনি চিন্তা করতেছেন, আপনি এটা জানলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম হ্যাঁ, হ্যাঁ, সমস্যা প্রতিদিন নতুন নতুন পাবেন। ঠিক আছে, আমরা বলবো, সমস্যা নাই ইনশাআল্লাহ। জি, বাকি। আসসালামু স্যার। জি বলেন। স্যার কেমন আছেন? জি ভালো আছি, বলেন। স্যার আজকের পর তো আমাদের ক্লাস আর হবে না, তাই না? মোটামুটি শিডিউলভুক্ত 12টা, আজকেটা নিয়ে 12টা তো শেষ হচ্ছে। জি। আচ্ছা স্যার, আমরা আমাদের ক্লাসে যে পিডিএফ গুলো শেয়ার করতেন এগুলো কি এভাবেই করে থাকবেন? আপনি আমাকে ওই যে কম্পিউটার কম্পোজ
ভাইজান ভাইজান আপনাদের একটা কথা বলি, এই ছোটখাটো বিষয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, আমরা জাস্ট একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদের সাথে তাহলে 1 ঘন্টা কথা বলাটাই আমাদের বেকার, কারো মন মানসিকতা বিন্দু মাত্র চেঞ্জ হয় নাই আপনাদের। আপনারা যে সমস্যা পিডিএফ পাবেন কিনা, গ্রুপে অ্যাড আছেন তো, সমস্যা নাই, পেয়ে যাবেন, ফরওয়ার্ড করে দিব। তো এই মূল্যবান সময়টা ওই ছোটখাটো বিষয় নেওয়ার জন্য তো আজকের ক্লাসটা না, ক্লাসটার হেডিংটাই কি ছিল? ফ্লডে বিনিয়োগ, তাই না? তা আপনাদের ওই বিষয়গুলো ওগুলো হোয়াটসঅ্যাপে তো করতে পারবেন, গ্রুপটা তো আছে নাকি? গ্রুপটা তো আছে। জি ভাই বলেন, আউয়াল ভাই বলেন। হ্যাঁ, ওই আমার প্রশ্ন ছিল 5 সালের পরে যে 25 বছর মালিকানা গায়, 5 সাল আগে কত বছরের নিয়ম ছিল ভাই মালিকানা থাক, গাওয়ার? আপনাদের আর প্রশ্ন করার সুযোগই দিলাম না, সরি ভাই, আপনাদের আসলে একজনেরও মন মানসিকতা চেঞ্জ হয় নাই। ঠিক আছে না? না থাক, পরে প্রশ্ন নিব, এখন আর নিব না, ক্লাস শেষে তারপরে আপনাদের প্রশ্ন নিব। আপনাদের বুঝাইতে পারলাম না, বাংলা ভাষা বুঝেন কিনা আমি সেটা বুঝি না আপনাদের। বাংলা ভাষা আপনারা বুঝেন কিনা আগে সেটা বলেন দেখি। আপনাদের 1 মিনিট। আসলে আপনারা সবাই জানেন ক্লাস শেষে আমরা সুযোগ দেই, ঠিক আছে না? আর আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করলে আপনাদের ভালো হইতো। যাই হোক, যে প্রশ্ন করছেন, 2005 সালে নিয়ম করছে যে সর্বনিম্ন 25 বছর দিতে হবে, এর আগে কোনো নিয়ম ছিল না, বুঝছেন? এর আগে কোনো মালিকানাও লাগতো না, খতিয়ানও লাগতো না, আপনার দলিল একটা দেখায় আপনি দলিল করতে পারতেন। 2005 সালের জুলাইয়ের আগে কোনো বাধ্যবাধকতা ছিল না যে কত বছরের মালিকানা দেখাইতে হবে। 2005 সালে তখন তারা বলতেছে যে অ্যাটলিস্ট কমপক্ষে 25 বছরের দেখাবেন, নাইলে সাব রেজিস্টার দলিলটা করবে না। জাস্ট এতটুকুই হচ্ছে কথা। আর পিডিএফ বা ক্লাস যা আছে সবগুলো গ্রুপে আমরা আবার 12টা ক্লাসই লিঙ্ক করে দিয়ে দিব। পিডিএফগুলো একটা গুগল ড্রাইভে লিঙ্ক করে আপনাদের দিয়ে দিব। তো এখন আসি আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় অংশে। আর আমরা আবারও বলবো যে আপনি নিজের প্রতি বিনিয়োগ করেন, নিজেকে জিজ্ঞেস করেন, নিজেকে কিছু ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসার চেষ্টা করেন। তো এখন আসি আমরা বিনিয়োগের আরেকটা জায়গা, আমরা যেটা বলতে পারি নর্মালি আমরা সবাই করি, সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকে আমরা কি করি, ডিপিএস করি, এফডি করি, এফডিআর করি, বা অন্যান্য যে নামে আমরা রাখি। এখন সেটা ইসলামিক ব্যাংক হোক আর প্রথাগত কনভেনশনাল ব্যাংকগুলা হোক, সেখানে তাদের নামগুলো একটু ভিন্ন। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার এখনো কোনো নিয়ম নাই। তার মানে যে যার মতো করে নিজের ইসলামকে দেখতেছে, এখানে কোনো বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত কোনো ইসলামিক ব্যবস্থাটা নাই। তবে তারা ট্রাই করতেছে, হয়তো তারা নিয়ে আসবে, কারণ আপনি একটা রুলস রেগুলেশন ছাড়া, যেমন আপনি আপনার মতো চলতেছেন, আমি আমার মতো চলতেছি, তো ইসলামিক ব্যাংকগুলো ওইরকম চলতেছে। আর ওইটা চলতে গিয়েই যেমন দেখলেন না যে 5টা ব্যাংক বর্তমানে বন্ধ হয়ে গ্রাহকের কিন্তু হয়রানি শেষ নাই। তো এখন আমরা যে জিনিসটা দেখি, ব্যাংকে নর্মালি যদি আপনি আজকেও টাকা রাখেন, আপনাকে 4 থেকে 8%-এর বেশি টাকা কিন্তু দিবে না। তো আমরা অলরেডি দেখছি 8.5% হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার মানে ব্যাংকে টাকা জমা রাখে কোনো লাভ নাই। আপনার লেনদেন করতে হয়, আপনি টাকা রাখেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ব্যাংকে টাকা রাখবেন, সেটা বাড়বে, সেখান থেকে কোনো কিছু হবে, এটা চিন্তা করা লস। এখন এইটা একটা শব্দ আমরা অনেক ক্ষেত্রে আপনাদেরকে শুনি যে আরডি মানে ডেকে, আরডি আছে একটা জিনিস হচ্ছে রিকারিং ডিপোজিট, মানে আমরা প্রতি মাসে মাসে যেটা দেই, তো সেটাকে আমরা ডিপিএস হিসাবে জানি। আসলে এটা বলে যে পেনশন ব্যবস্থার জন্য বলে। আপনি যেটা করতে পারেন যে আপনার প্রতি মাসে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন, 2 মাস, 3 মাস, 5 বছর, 10 বছর, তো টোটালটা বাৎসরিক করে তারা আপনার জমানো টাকা এবং সেটার সাথে কিছু লাভ দিয়ে আপনাকে দিয়ে দেয়। তো এটাই হচ্ছে আমাদের আরডি বা রিকারিং ডিপোজিট, যার মধ্যে ডিপিএসটা একটা সবচেয়ে জনপ্রিয়। আর এফডি মানে ফিক্সড ডিপোজিট যেটা আছে, এফডি আর এফডিআর একই জিনিস। এফডির যে আপনি করার পরে যে রসিদটা দেয়, তখন আমরা বলি যে আপনি এফডিআর করলেন, ফিক্সড ডিপোজিট আপনার ওই রিসিপ্টটা বলে।
তো নর্মালি এখানে 1-2 লাখ টাকা বড় অঙ্কের টাকা থাকলে আপনি যদি একটু 6 মাস, 3 মাস, 10 বছরের জন্য রাখেন, এখানে তারা লাভ্যাংশটা একটু ভালো দেয়। মোটামুটি ধরেন যে 7, 8, 9, 10%ও দিতে পারে ব্যাংকের উপর ভিত্তি করে। আর অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যাকাউন্টে নর্মালি যদি আপনার কারেন্ট হিসাব থাকে, সেক্ষেত্রে কোনো আপনার লাভ্যাংশ দেয় না, যেটাকে আমরা চলতি হিসাব বলি, বা ইসলামিক ব্যাংকগুলোতে তারা বলে যে আল ওয়াদিয়া চলতি হিসাব। তো সেখানে কোনো লাভ বা সুদ দেয় না, প্রয়োজনে আপনাকে সেখানে আরো বছর বছর মেনটেন্যান্স খরচ, নানা প্রকার খরচ দিতে হয়। আর সঞ্চয় হিসাবগুলোতে আমরা তো বললাম যে লাভটা দেয়, এটা হচ্ছে নগণ্য। আপনার সঞ্চয় করার জন্য ব্যাংকে টাকা রাখা যাবে না, ব্যাংকে আপনার কি করতে হয়, ব্যবহার করতে হয়, তাই আপনি সেভিং অ্যাকাউন্ট খুলেন, তাতে সমস্যা নেই। আর এটা ছাড়া ব্যাংকিং ব্যবস্থার বিনিয়োগে আরো কিছু শব্দ পাবেন, সেটা হচ্ছে যদি আমরা বলি, যেটা আমরা বললাম এফডির পাশাপাশি আরেকটা পাবেন যে টিডি, মানে হচ্ছে টার্ম ডিপোজিট, মানে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত। আরেকটা পাবেন যে এসএনডি, মানে হচ্ছে শর্ট নোটিস ডিপোজিট। নর্মালি যেটা হয়, আপনি যখন এফডি করেন 1 বছরের জন্য, আপনি চাইলেই একদিনে টাকাটা ক্যাশ করতে পারেন না। এফডি করলে নর্মাল নিয়ম হচ্ছে ব্যাংক জানে যে আপনি 1 বছর পরে টাকা ফেরত নেবেন, এই অনুযায়ী তারা বড় বড় খাতে বিনিয়োগ করে, ওই জন্য আপনাকে লাভটা একটু বেশি দেয়। কিন্তু আপনি যখন 2 মাস পরে যাবেন, তাৎক্ষণিক আপনাকে দিবে না। তারপরে ভালো ব্যাংক থাকলে, লিকুইডিটি ভালো থাকলে তারা বলে যে ঠিক আছে, অ্যাপ্লিকেশন করেন, 1-2 দিনে আমরা করে দিচ্ছি। কিন্তু এখন ধরেন যে বড় বড় যে কোম্পানিগুলো আছে, এদের অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন টাকা পড়ে আছে। তো তারা কি করে, টাকাগুলো যাতে পড়ে না থাকে, তারা ব্যাংকগুলোকে তারা কি করে, ধার দেয়। ধার বলতে সেখানে তারা বিনিয়োগ করে, কিন্তু এই বিনিয়োগের টাকা তারা আবার দরকারও হইতে পারে। তো এই জন্য তারা শর্ট নোটিসে কি করা যাবে, এটাকে লিকুইড করা যাবে। ধরেন যে 1 মিলিয়ন টাকা একজনের কাছে আছে, তো এই টাকাটা সে এসএনডিতে রাখছে, যে তার যদি দরকার পড়ে 3 দিন 4 দিন একটা ফিক্সড ডেট থাকে, এই ডেট পূর্বে জানাবে, ইনকেশ করে দিবে, কিন্তু লাভ্যাংশও দিবে। তো এইটাতে নর্মালি যারা বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় কোম্পানি আছে, বড় বড় শেয়ার হোল্ডারের ব্যাংকে টাকা জমা আছে, এরা এসএনডি করে রাখে, যে দরকার পড়লে আমি 3 দিন পূর্বে নোটিশ দিব, আমার 1 মিলিয়ন 2 বিলিয়ন যা আছে ইনক্যাশ করে দিবে। এখানে লাভ্যাংশটা ভালো পাওয়া যায়। আর ব্যাংকেরও জানা থাকে যে আমি 3 দিন পূর্বে কি পাবো, নোটিশটা পাবো। তাহলে মূল কথা যেটা হচ্ছে যে আপনাকে যে লাভটা দিচ্ছে ব্যাংকে, লাভের মধ্যে ওই লাভ থেকে সরকারের যে সোর্স ট্যাক্সটা সরকার কিন্তু কেটে দেয়। মানে যদি আপনার 100 টাকা যদি লাভ হয়, সরকার তার নির্দিষ্ট 10% হোক আর 15% হোক, এটা কেটে আপনাকে বাকিটা দিবে, মানে 90 টাকা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। এটা অটোমেটিক ব্যাংক কেটে সরকারকে দিবে। এটাকে বলে যে সোর্স ট্যাক্স, মানে যেই সোর্স থেকে ইনকামটা আসতেছে, ওইখান থেকেই সরকার বলে যে আমারটা আমাকে দিয়ে দেন। যেমন আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন, লাভেরটা সরকার নিয়ে নেয়, মানে আপনার অ্যাকাউন্টে আসার আগেই সরকার তারটা নিয়ে নেয়। এটা ছাড়া আপনি যদি অ্যাকাউন্ট করেন, প্রতি বছরে 2 বার করে আপনার সার্ভিস চার্জ কাটবে, অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি কাটবে, এসএমএস ব্যাংকিং চালু থাকলে তার জন্য টাকা কাটবে। এটা ছাড়া বছরে একবার সরকার আবগারি শুল্ক কাটবে, কত টাকা জমা আছে তার উপর। তার মানে ব্যাংকে টাকা রাখলে নর্মালি তো লাভে লস লস, তারপরেও ব্যাংকের মেনটেন্যান্স ফি, আবগারি শুল্ক, এটা মিলে আরো লস। এখন তাই বলে বলবেন যে ভাই ব্যাংকে টাকা রাখবো না, ব্যাংকে আপনি সেই টাকাটাই রাখবেন যেটা আপনার লেনদেনের জন্য দরকার। আপনি যে কোনো লেনদেন করেন, ব্যবসাপাতি করেন, টাকা তো রাখতেই হবে, কিন্তু আপনি লাভের আশায় মুনাফা দিবে এই চিন্তা করে ব্যাংকে রাখা যাবে না। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর ব্যাংকে টাকা রাখা মানে হচ্ছে আপনার টাকার মানটা আপনি কমাইলেন, কারণটা হচ্ছে ওই যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা। এখন আপনি যে ব্যাংকে টাকাটা রাখতেছেন, কাউন্টার একটা প্রশ্ন করবেন, ব্যাংক থেকে একবারে শুধু লোন নিতে যাবেন, তারপর দেখবেন যে ব্যাংকারের আপনার ব্যবহারটা কেমন। আপনি যে বলতেছেন ব্যাংকটা ভালো, তার কাছে গিয়ে শুধু ঋণ চাবেন, তারপরে তার প্রকৃত অস্তিত্বটা পাবেন। আপনি যে টাকা জমা রাখেন, ওই জন্য আপনাকে স্যার স্যার বলে, যেদিন তাকে বলবেন যে ভাই আমাকে 10 লাখ টাকা লোন দেন, তারপরে দেখেন আপনার ব্যাংক কি কি অবস্থা। তো এর জন্য আপনার ব্যাংক বা ব্যাংকের পরিবেশ যাচাই করার একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে তার কাছে ঋণ চাবেন, তারপরে দেখেন যে আপনাকে সে কি করে। আপনার সাথে যে ব্যবহার করবে, তার কাছে যে আপনি টাকাটা ডিপোজিট রাখতেছেন, আপনার কাছে যখন আসবে সেম ব্যবহারটা আপনিও করবেন। তাহলে আর কোথাও আপনাকে যাইতে হবে না, কোনো ব্যাংকার আপনাকে ঠকাইতে পারবে না। আপনি টাকা রাখেন তো ওই জন্য তার মিষ্টি মিষ্টি কথা, যখন আপনি তার কাছে টাকা চাবেন, তখন দেখবেন যে প্রতিটা খাতে আপনাকে কিভাবে সে কি করে, লিস্ট ধরে ধরে আপনার কাছ থেকে ওই জিনিসগুলো বুঝে নিবে। তো আপনি যখন তার কাছ থেকে টাকা রাখতেছেন, আপনিও তার কাছ থেকে বুঝে নেন যে আমার মাসিক চার্জ কত, আবগারি শুল্ক কত গেল, এই এসএমএস খরচটা কেন বেশি গেল। তো এগুলো নর্মালি আমরা কেউ করি না, কারণ
বেশিরভাগই আমরা যেটা চিন্তা করি যে হয়তো এরকম আছে। আর এই ম্যাক্সিমাম ব্যাংক যেটা করে অনিয়ম করে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম যদি অনুসরণ করতো আমাদেরকে জিজ্ঞাসা করতে হইতো না, কিন্তু ব্যাংকগুলো অনিয়ম করে বলেই আমরা অন্য ক্ষেত্রেও যদি রিক্সাওয়ালা যদি 10 টাকার ভাড়া 20 টাকা চায় আমরা মারতে পারি, কিন্তু ব্যাংকার যদি অনিয়ম করে আমরা কিন্তু কিছু বলতে পারি না। তো যাই হোক, এই বিনিয়োগের আরেকটা হচ্ছে আপনি চাইলে গোল্ডে বিনিয়োগ করতে পারেন। এখানে আমরা অলংকারের কথা কিন্তু বলতেছি না। গোল্ড বলতে গোল্ডের বিস্কিট পাবেন, বার পাবেন, 1 গ্রামের কয়েনও পাবেন, 10 গ্রামের পাবেন। তো এটাতে মূলত বাংলাদেশে 4 প্রকারের গোল্ড পাবেন। একটা হচ্ছে 24 ক্যারেটের পিওর গোল্ড, যেটা দিয়ে নর্মালি অলংকার হয় না, বিস্কিট গুলা হয়। এটাতে হলমার্কিত করা থাকে, 999 দেওয়া থাকবে, আপনি বুঝতে পারবেন। তবে বাংলাদেশের 24 ক্যারেটের গোল্ডের দাম কম। আপনি অবাক যাবেন হয়তো, বিশ্ববাজারে সবচেয়ে বেশি দাম হচ্ছে 24 ক্যারেটের। এখন বাংলাদেশের যে তাঁতি বাজারে যে গোল্ডের বিস্কিট ব্যবহার হয় এগুলার দাম 22 ক্যারেটের চাইতে কম। ধরেন যে 22 ক্যারেটের স্বর্ণ যদি আজকে 1,94,000 টাকা হয়, 24 ক্যারেটের স্বর্ণের দাম 1,80,000 টাকা। তো এটা বুঝতে আমার 6 মাস লাগছে নিজেরই, যে কেন দামটা কম। 22 ক্যারেটের নর্মালি বিশ্ববাজারে দেখবেন 22 ক্যারেট যদি আপনার 1,94,000 হয়, 24 ক্যারেট হবে 2 লক্ষের উপরে। কিন্তু বাংলাদেশে 22 ক্যারেট যদি 1,94,000 হয়, 24 ক্যারেট হচ্ছে আপনার 1,80,000 টাকা। তো যাই হোক, এই জন্য আপনি যখন গোল্ড ক্রয় করবেন আগে তাদের জিজ্ঞেস করবেন। আপনি হয়তো আপনার সাথে এই প্রতারণাটা হয় যে দেশের বাইরে 24 ক্যারেট হিসাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে, কিন্তু তারা দিবে বাংলাদেশি ক্যারেটের হিসাবে। আর তখন কিন্তু আপনি ঠকলেন। যেখানে 1,94,000 টাকা 22 ক্যারেট, আপনি চিন্তা করতেছেন 24 ক্যারেট পিওর গোল্ড, তার মানে 2 লাখ টাকা তো হবেই, কিন্তু ওই গোল্ডের প্রকৃত দামই 1,80,000 টাকা। এইটাকে মাথায় রাখবেন। এই জন্য যখনই যদি স্বর্ণের কয়েন বা গোল্ড বাল ক্রয় করেন আগে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি বাংলাদেশের লোকাল না এটা বাইরের। যদি বাইরের হয় দাম বেশি হোক সমস্যা নেই, কিন্তু বাংলাদেশেরটা দাম কম হবে। এর পিছনে কারণটা বিশাল ইতিহাস আছে, আমরা পরে বলবো অন্য সময়। এখন আসি আমরা, যদি এর বাইরে আর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে 22 ক্যারেটের আপনি স্বর্ণ পাবেন, 21 ক্যারেটও পাবেন, আর পাবেন 18। এই 4 ক্যারেটের বাইরে অন্য কোনো ক্যারেটের বাংলাদেশে হয় না, বিশ্ববাজারে বিভিন্ন আছে। এখন দেখেন যে আপনি এইটার মধ্যেই যত এই 2 প্রকারের স্বর্ণ ব্যবসায়ীরা রাখছে, তারা চাইলে 20 ক্যারেট করতে পারতো, কিন্তু তারা তাদের লাভের জন্য গোমর যাতে ফাঁস না হয় এটা করার জন্য 20-এর পরে 21 রাখছে। এখন এইটা বলবেন যে ভাই গোমর কিভাবে? বাংলাদেশের ম্যাক্সিমাম ঢাকা শহর বা বড় বড় জুয়েলারি বাদ দিয়ে বাকি কোথাও আপনি এই হলমার্কিত স্বর্ণ পাবেন না। স্বর্ণ যাচাই করার কোনো যন্ত্র নাই, জাস্ট পুরাতন মানদত্তার আমলে পদ্ধতিতে তারা যাচাই করে। তো এটাতে যে সমস্যাটা হয় ওইটাকে আমরা 22 ক্যারেট বলি। যেই 22 ক্যারেট মানে হচ্ছে ওইখানে 100-র মধ্যে অ্যাটলিস্ট 91.6 এত% গোল্ড আছে, পিওর গোল্ড আছে। এখন এইটা নর্মালি গোল্ডের সাথে কি করা হয়, বিভিন্ন প্রকার ধাতু যুক্ত করা হয়, যেটাকে আমরা বলি যে খাদ। এটা যুক্ত করার মেইন কারণটা হচ্ছে গোল্ডটাকে নরমালি এটাকে শক্ত করার জন্য, অলংকার তৈরি করতে হলে একটু শক্ত করার প্রয়োজন পড়ে। তো এই জন্য আমাদের সিলভার যুক্ত করা হয়, কেডিয়াম যুক্ত করা হয়, জিঙ্ক যুক্ত করা হয় যখন যেটা। এখন এই যে মিক্সিং প্রক্রিয়া এটা সবসময় ঠিক থাকে না। এই যে আমরা বললাম 9.6-এর জায়গায় দেখা গেল যে শুধুমাত্র 9.1 আছে, 0.6টা নাই। তো এটা তারা কি করে, তখন বলে যে এটা 22 ক্যারেট, আপনি কিন্তু লস খাইলেন। প্রকৃতপক্ষে এটা হলমার্ক করতে গেলে তারা বলবে যে 21 ক্যারেট। দুইটার দামে কিন্তু পার্থক্য আছে। তো এই জন্য বাংলাদেশের 100-র মধ্যে 80 ভাগ স্বর্ণই হচ্ছে 21 ক্যারেটের, কিন্তু আপনার থেকে দামটা নেয় তারা 22 ক্যারেটের। এখন এর যে আপনি সত্যতা কখন পাবেন, যদি আপনি ওইটা নিয়ে চলে যান, ঢাকাতে আছে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড, তাদের কাছে দেন হলমার্ক করার জন্য, তারা আপনার 21 ক্যারেটেরই হলমার্ক করবে, বলবে যে এটা 22 ক্যারেট আমরা করতে পারবো না, কারণ এখানে নাই 22-এর কম্পোনেন্ট যেগুলো দরকার ওগুলা নাই। তবে বর্তমানে বাংলাদেশে ভালো কিছু ঢাকা শহরে বা মেগা সিটিতে ভালো ভালো কিছু বড় বড় জুয়েলারি আছে, এদের কাছে আপনি হলমার্কিতটা পাবেন, মানে যেটা 22 ক্যারেট বলছে 22 ক্যারেটই, কিন্তু দামে কম পাবেন না। আজকের বাজারে যেমন ধরেন যে 1,93,000 শুধু স্বর্ণের দাম, 5% ভ্যাট, 6% মজুরি খরচ সহ 1 ভরি স্বর্ণের দাম হওয়ার কথা 2,16,000 টাকা, কিন্তু স্থানীয় বাজারে আপনি 1,94,000 টাকায় আপনার 1 ভরি দিবে। তো আপনি চিন্তা করেন কি আপনি কি তার কি লাগেন, শ্বশুর লাগেন না জামাই লাগেন যে এত কম দিচ্ছে আপনাকে? এর মূল কারণ আপনাকে দিচ্ছে সে 21 ক্যারেটের, আর ভ্যাটও সে রসিদ কোনো নেয় না। তো এই যে আপনাকে সস্তা দিচ্ছে এটা চিন্তা করা যাবে না। আপনি চিন্তা করবেন এটা না দেওয়ার পিছনে তার কারণটা কি, তাকে প্রয়োজনে জিজ্ঞেস করবেন যে
টোটাল হিসাব করলে তো এত আসে, আপনি আমাকে কম কিভাবে দিচ্ছেন? এইটা যখনই প্রশ্ন করবেন দেখবেন যে সে তখন আপনার সাথে আর কথাই বলতে চাবে না। তো ওই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বলে যে আপনি তো আমার পরিচিত, আমাদের পূর্বে কিনা ছিল, কম দামে কিনা ছিল, সেই দামে আপনাকে আমরা দিচ্ছি। আসলে এসব হচ্ছে ভুয়া কথা, আপনাকে প্রলুব্ধ করে জিনিসটা ক্রয় করার জন্য। আর এই যে 24 ক্যারেটের যে স্বর্ণের বার বা গোল্ডটা নিবেন, বিশ্ববাজারে এর কোনো মেকিং চার্জ নাই, এটার উপর কোনো ভ্যাট আরোপ হয় না, ম্যাক্সিমাম দেশে ভ্যাট আরোপ করা হয় না। বাংলাদেশে সম্ভবত গোল্ড বারের উপর 5% ভ্যাট থাকার কথা, আপনি জেনে নেবেন। যদি ভ্যাট তারা নেয়, ভ্যাটের রসিদ নেবেন। যদি গোল্ডের বার ক্রয় করার পরে ভ্যাট নেয়, অবশ্যই ভ্যাটের রসিদ নেবেন। নর্মালি পিওর গোল্ডের উপর ভ্যাট নাই, মেকিং চার্জও কিন্তু নাই। ভ্যাট বলেন, মেকিং চার্জ, এগুলো হচ্ছে অলংকারের উপর। তাহলে 22 ক্যারেটের মধ্যে আমরা কি বুঝবো? এখানে 2% খাদ থাকে, মানে অন্য ধাতু যুক্ত করা থাকে যেগুলো কম দামি, সিলভার, এটা ছাড়া জিঙ্ক, এটা ছাড়া কেডিয়াম হইতে পারে, এগুলো দিয়ে শক্ত করা হয়। আর 21 ক্যারেট মানে এখানে 3% অন্য ধাতু। 18 ক্যারেট মানে তাহলে 6% অন্য ধাতু। আর কিছু আপনার বোঝার দরকার নাই। এখন আসি আমরা একটা বাস্তব উদাহরণ দেই যে স্বর্ণের অলংকার ক্রয় করলে আপনার লসটা হয় কিভাবে। আপনি যদি বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের অলংকার ক্রয় করেন তাহলে আপনি লম্বা লস করবেন। ধরেন যে আজকের বাজারে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে 1,94,859 টাকা। এটার সাথে 6%, সর্বনিম্ন 6% মেকিং চার্জ হচ্ছে 11,000 সামথিং, ভ্যাট হচ্ছে 5% মানে 9,000 সামথিং। টোটালটা করলে 2,16,000 সামথিং পিওর আপনাকে যদি বিল করে, এই বিলটা হওয়ার কথা। ধরলাম এই বিলে আপনি ক্রয় করলেন। এখন কালকেই যদি এই স্বর্ণটাই আপনি বিক্রি করতে যান, এইটাই আপনি বিক্রি করতে যান, তো সর্বপ্রথমে এই কত ছিল আপনার, ধরলাম যে কালকের বাজারেও স্বর্ণের দাম এটাই আছে, এখান থেকে 15% বাদ, তাহলে 1 লক্ষ কত পেলাম আমরা? 72,000 টাকা। আপনি যে মেকিং চার্জ দিয়েছেন 6%, এটা তো বাদ। ভ্যাট দিয়েছেন আপনি 5%, এটা অটোমেটিক বাদ। তাহলে আপনার লস হচ্ছে কত? হিসাব করেন। 2,16,000 টাকা দিয়ে কিনছেন আপনি 1,72,000, মানে একদিনেই 50,000 টাকা আপনি অলংকার কিনে লস করলেন। এটাতে কিছু করার নাই, এদের জন্য। অলংকার বিনিয়োগের জন্য না, অলংকার আপনি আপনার প্রিয় মানুষের জন্য নিছেন, সেটা ভিন্ন জিনিস, সেটাতে টাকার মূল্যও হবে না, কিন্তু বিনিয়োগের উদ্দেশ্যে অলংকার কিনা যাবে না। এর মধ্যে ওজনে আপনাকে কম দিবে। ম্যাক্সিমাম এখনো দেখবেন যে মানদত্তার আমলের ওইগুলাতে দাড়িপাল্লা ব্যবহার করে, যেগুলো বিএসটিআই বলতেছে প্রতি বছর, এগুলো তাদের ল্যাবে দিয়ে তারটা ঠিক আছে কিনা দেখতে হবে। ম্যাক্সিমামই দেখবেন যে ওইটা ঠিক নাই। তো এই জন্য যেটা দিয়ে মাপে ওইটাকে বলবেন যে ভাই এটা উল্টান, এটার স্টিকারটা আমাকে দেখান যে এই বছর আপনি এটা নবায়ন করছেন বিএসটিআই থেকে, আপনার দাড়িপাল্লা যে ঠিক আছে এটা আপনি দেখান। দেখা যায় যে ভোক্তা অধিদপ্তর দেখবেন যে সব জায়গায় যায়, এইটার দেখা যায় 2-3 বছর হয়েছে সে ঠিকই করে নাই। কারণ সে জানে এই যে সামান্য পরিমাণ যদি আধা গ্রামও যদি কম দিতে পারে, তার লাভ হয়ে গেছে। তো এই জন্য ওজনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। যত নিজস্ব জুয়েলারি হোক, বলবেন যে ভাই আপনি যেটা দিয়ে মাপছেন এইটা আগে দাড়িপাল্লাটা ঠিক করেন। এরপরে বিশুদ্ধতা, যেটা আমরা বললাম ক্যারটে আপনি ধরা খান। আরেকটা হচ্ছে যে রসিদটা আপনাকে দেয়, প্রকৃত রসিদ তারা কিন্তু দেয় না। নর্মালি আপনাকে যে বই থেকে রসিদটা দেয়, এইটা তারা সংরক্ষণ করে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওইখানে তারা ভ্যাট নেয় না, তারা তাদের বিক্রি কম দেখায়, নানা প্রকার ভেজাল আছে। ওই জন্য জুয়েলারিকে বলবেন যে আপনি আমাকে আপনার অরিজিনাল রসিদ বই থেকে জই দিবেন, যেটা আপনি সংরক্ষণ করেন, যেটা আপনি কি রাখেন, আপনার রেজিস্টারে সংরক্ষণ করেন। বাংলাদেশে প্রতিটা দোকানেই ম্যাক্সিমামে দেখবেন 2 প্রকারের বিলিং বই আছে। একটা হচ্ছে ওই যে সবাইকে দেওয়ার জন্য আলতু ফালতু, আরেকটা হচ্ছে আপনি যেটা প্রকৃত অর্থে অডিটে আসলে যেটা দেখাবে। বিশেষত বাংলাদেশে ক্লিনিকগুলোতে আপনি দেখবেন রোগীর অভাব নাই, টেস্টের অভাব নাই, কিন্তু তাদের যদি ডেইলি রেজিস্টারটা দেখেন, দেখবেন যে শুধু 5টা টেস্ট করাইছে, অথচ তারা 500টা করে টেস্ট করায়, কিন্তু তারা এন্ট্রি করে 5টা। কারণটা কি? কারণ আপনারা সবাই জানেন যত বেশি এন্ট্রি করবে তত বেশি সেখানে তার খরচ দিতে হবে। ওই জন্য এন্ট্রি কিন্তু করে না, 2টা রেজিস্টার বই রাখে। আপনার চোখের সামনে করতেছে কিন্তু মেন বই এটা রাখবে না। এইটাই হচ্ছে টোটাল বাংলাদেশের জিনিস। এখন আসি আমরা সঞ্চয়পত্র, বন্ড, ট্রেজারি বিল বা প্রবাসী বন্ডে যদি আপনি বিনিয়োগ করতে চান, এগুলা আপনাকে যেটা করে এটার জন্য টাকার দরকার। এখন আপনি ইয়াং বয়সে এত টাকা পাবেন কই? মোটা অঙ্কের টাকা দরকার, যেটা ধরেন যে অন অ্যাভারেজ 11 থেকে 12% মুনাফা দেয়, সরকারের ভ্যাট বাদ দিয়েও, যাবতীয় সোর্স ট্যাক্স বাদ দিয়ে। কিন্তু এটা তো আপনার টাকা তো লাগবে।
সরি। এখন এই সঞ্চয়পত্র রিলেটেড জাস্ট আমরা কয়েকটা কথা জেনে রাখি। নর্মালি অনেক প্রকারই সঞ্চয়পত্র আছে। একটা বলে যে পরিবার সঞ্চয়পত্র, এটাতে প্রতি মাসে মুনাফা দেয়। মূলত যারা আসলে এটা মহিলাদের জন্য করা হয়েছে, যারা আসলে টাকা পয়সা বিনিয়োগ করতে ভয় পায় কোথায় যাবে, তো এরা যাতে ফ্যামিলিটা চলতে পারে প্রতি মাসে এদেরকে কি করা হয়, এর লাভ্যাংশটা দেওয়া হয়। টোটাল ম্যাক্সিমাম 45 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আরেকটা আছে 3 মাস অন্তর, এখানে মোটামুটি সবাই বিনিয়োগ করতে পারে, ম্যাক্সিমাম 30 লাখ আপনি বিনিয়োগ করতে পারেন। আরেকটা হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র, এটা আপনাকে এককালীন পাবেন বাৎসরিকভাবে, প্রতি মাসে দিবে না, 3 মাসেও দিবে না। এখানে টোটাল 30 লাখ। তবে আবার আরেকটা কন্ডিশন দিয়ে বলতেছে যে না, এই তিনটা মিলায় একজন ব্যক্তি ম্যাক্সিমাম 50 লাখই পারবে। মানে আপনি যদি 45-এর পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন, বাকিগুলা 5 লাখই নিতে পারবেন। আর যদি 30 লাখের ধরেন যে আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন, তাইলে বাকি আর 20 লাখে নিতে পারবেন। তার মানে একটা লিমিট করে দিছে, কারণ যেহেতু এগুলোর ইন্টারেস্ট রেটও অনেক বেশি। আর যারা পেনশনার আছেন, ওই পেনশনের টাকা দিয়ে তাদের জন্য পৃথক 50 লাখ পর্যন্ত তারা ক্রয় করতে পারেন। এই আবার এইগুলোও তারা ক্রয় করতে পারবেন, তাদের জন্য ডবল সুযোগ। পেনশনারের অংশটা পেনশনের টাকা দিয়ে ক্রয় করতে হবে, এর বাইরে যদি ইনকাম থাকে এইটা তারা ক্রয় করতে পারবে। আর এর বাইরে পৃথকভাবে পোস্ট অফিসে আপনি 10 লাখ রাখতে পারেন, এটা হচ্ছে পৃথক। তাইলে টোটাল আমরা কত পাচ্তেছি, নর্মাল যদি ধরি 50 আর 10, একজন বাংলাদেশি নাগরিক 2025 সালে আপনি 60 লাখ টাকাই এই উচ্চ সুদের জায়গায় বিনিয়োগ করতে পারতেছেন, এর বাইরে কিন্তু না। এটা ছাড়া ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড আছে, যেগুলো নর্মালি আমরা জনসাধারণরা অতটা জানিও না, বিশেষত যারা ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত থাকে, ব্যাংকে কাজ করে। তো এই তারাই, সরকার কি করে, বিভিন্ন প্রকার ভাবে সরকারের টাকার দরকার, তো ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড। ট্রেজারি বিল স্বল্প মেয়াদি, 2 সপ্তাহ, 10 সপ্তাহ, 20 সপ্তাহের জন্য। আর ট্রেজারি বন্ডটা দীর্ঘমেয়াদী, 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য সরকার বিনিয়োগ করে। আপনি যদি নিতে চান, আপনার মোটামুটি যেই ব্যাংকগুলা টোটাল প্রায় সম্ভবত 34টার মতো ব্যাংক আছে, যারা প্রাইমারি ডিলার এদেরকে বলা হয়, অর্থাৎ এই ট্রেজারি বিল বন্ডগুলো ক্রয় করার জন্য তারা অথরাইজ, বাকিরা কিন্তু পারে না। আর যারা প্রবাসী আছে এদের জন্য পৃথক বিনিয়োগ ব্যবস্থা আছে, প্রবাসী বন্ড বলে একটা বন্ড আছে, এটাতে আনলিমিটেড বিনিয়োগ করা যায়। তবে কথা হচ্ছে ওই যে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে ক্রয় করতে হবে, যে টাকা বাংলাদেশে গেছে ওই টাকা ক্রয় করা যাবে না। যারা বিদেশে আছে ওই বিদেশি টাকা দিয়ে ক্রয় করতে হবে। আর এখন সময় দিছে যে আপনি প্রবাসী হয়ে যদি একবার বিনিয়োগ করেন, আগামী 15 বছরের মধ্যে যদি চলেও যান দেশে সমস্যা নেই, মানে ম্যাক্সিমাম 15 বছর পর্যন্ত থাকবে। এরপরে যদি দেখি আমরা কিছু বন্ড পাবো, ডিবেঞ্চার পাবো। বন্ড আর ডিবেঞ্চারের একটাই পার্থক্য হচ্ছে, ডিবেঞ্চার গুলা নর্মালি ভালো কোম্পানি, যেমন ধরেন যে বাংলাদেশে স্কোয়ার আছে, এটা ছাড়া যদি আমরা এসিআই আছে, কোম্পানি ব্র্যান্ড ভ্যালু ভালো, এরা কোনো প্রকার জামানত দেওয়া ছাড়াই মানুষের কাছ থেকে টাকা নিতে পারে। এটার বিপরীতে কোনো জামানত থাকে না আপনার কাছে, তো এইগুলোকে বলে যে ডিবেঞ্চার। এটা ছাড়া এক ব্যাংকগুলোর মধ্যেও একটা নিয়ম হচ্ছে কি, ব্যাংকের প্রতিদিন, প্রতি 2 দিন, সপ্তাহে তাদের টাকার পরিমাণটা ঠিক রাখতে হয় বাংলাদেশ ব্যাংকের সাথে। যেমন আপনি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখেন, ব্যাংক 100 টাকা বিনিয়োগ করতে পারে না। বাংলাদেশ ব্যাংক বলে যে 92 টাকা ম্যাক্সিমাম বিনিয়োগ করবেন, বাকি 8 টাকা আপনাকে রাখতে হবে। এই 8 টাকার মধ্যে 4 টাকা যে কোনো প্রকার অলংকার অথবা যে কোনো বন্ডে বিনিয়োগ করে রাখতে হবে, বাকি 4 টাকা ক্যাশ রাখতে হবে, যেটাকে আমরা সিআরআর বলি। এরকম নিয়ম কানুন আছে। তো এখন প্রতি 2 দিন পর পর এই নিয়মটা ঠিক আছে কিনা, যদি না থাকে ব্যাংক তখন আরেক ব্যাংক থেকে টাকা নেয়, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য। মানে বাংলাদেশ ব্যাংকের টাইম জোন আছে, ওই টাইম জোনে প্রতিটা ব্যাংকের যাতে হিসাব ঠিক থাকে, না থাকলে প্রতিটার উপর জরিমানা আরোপ করা হয়। তো ওই জন্য যখন দেখে যে না, আজকে তো আমার 1 বিলিয়ন, 1 মিলিয়ন, এটা 1 টাকা 2 টাকা না, দেখা যায় যে কোনোদিন 1 মিলিয়ন টাকা শর্ট, তখন যে ব্যাংকের বেশি আছে তাকে বলে যে ভাই আমাকে 24 ঘন্টার জন্য দেন। এর বিপরীতে তাকে আবার ইন্টারেস্ট দেওয়া লাগে, তো এটাকে বলে যে কল মানি বাজার। তো এইটার ক্ষেত্রে যাদের বড় বড় টাকা আছে, আপনার ধরেন যে ব্যাংকে জমা আছে 20 কোটি, 30 কোটি, আপনি ওই কল মানি করে তাৎক্ষণিক টাকা লাভ করতে পারেন। এটাও ইন্টার ব্যাংকের ক্ষেত্রে ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত ধার নেওয়া যাবে, এর বেশি না। এর বেশি হইলে অতিরিক্ত জরিমানা বাংলাদেশ ব্যাংক আরোপ করে। তার মানে যদি আপনার জানা থাকে, আপনার টাকা থাকলে আপনি বিভিন্ন খাতে ব্যবহার করে কিন্তু লাভটা করতে পারেন। তো সর্বশেষ আমরা চলে আসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে, ধরেন যে আমরা সমবায় সমিতির মতো, আপনি একা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, 10 জনে মিলে সমিতিতে চাঁদা উঠাইলেন। এখন যিনি মুরব্বী মানুষ, যিনি ভালো জানে কোথায় বিনিয়োগ করলে লাভটা বেশি হবে, তাকে দায়িত্ব দিলেন। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড।
মানে একাধিক বিনিয়োগকারী তাদের টাকাটা একত্রিত করবে, একজন ভালো ফান্ড ম্যানেজার যার অভিজ্ঞতা আছে সে তখন কি করে, কিছু টাকা শেয়ার মার্কেটে লাগায়, কিছু বন্ড কিনে, কিছু ডিবেঞ্চার কিনে, কিছু কল মানিতে বিনিয়োগ করে, কিছু সরকারের ট্রেজারিতে বিনিয়োগ করে, যাতে অন এভারেজ বাৎসরিক আপনি একটা ভালো পরিমাণের কি পাইতে পারেন, প্রফিট পাইতে পারেন। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড, আর কিছু না। এখন আসি বাংলাদেশি বীমা আর প্রচলিত বীমা কেমন হওয়া উচিত। বাংলাদেশে নর্মালি দেখবেন যে আপনি জীবন বীমা পাবেন, শিক্ষা বীমা পাবেন, সাক্ষ্য বীমা পাবেন। তো এগুলাতে একটা যেটা হয় যে বীমা শেষে আপনি যদি জীবিত থাকেন আপনি টাকাটা এবং কিছু লাভ সহ ফেরত পান, মানে নিয়মিত আপনাকে প্রিমিয়াম দিতে হয়। আর আপনি যদি এর মধ্যে হঠাৎ করে মারা যান তখন আপনার যারা নমিনি থাকে তারা একটা মোটামুটি কম্পেনসেশন যেটা দেওয়ার সেটা পায়। আর সময় শেষে আপনি যদি জীবিত থাকেন আপনি আপনার টাকাটা ফেরত পান কিছু মুনাফা সহ। কিন্তু প্রকৃত অর্থে আসলে ইন্স্যুরেন্স যেটা হওয়া দরকার, কিছু ব্যাংক বর্তমানে বাংলাদেশে চালু করেছে, সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। এটা কেমন, এটা হচ্ছে যে আপনি দিতেই থাকবেন, আপনি কিছু পাবেন না। কখন পাবেন, যদি আপনি তৎক্ষণাৎ কিছু হয়ে যায়। এটা মানে আপনার বড় পরিমাণ টাকার দরকার। যেমন ধরেন যে আপনার প্রতি মাসে 1 লাখ টাকা খরচ আছে, এখন কালকে যদি আপনি জীবিত না থাকেন আপনার ফ্যামিলি সামাজিক স্ট্যাটাস চলে যাবে। এখন আপনি চান আপনি জীবিত থাকেন বা না থাকেন আপনি এমন ইন্স্যুরেন্স করলেন যে ফ্যামিলি প্রতি মাসে 1 লাখ টাকা ওই বীমা কোম্পানি দিতে বাধ্য। আর আপনি জীবিত জীবিত থাকেন আপনি 1 টাকাও পাবেন না, ম্যাচুরিটি শেষেও 1 টাকাও পাবেন না। যেমন ধরেন যে বছরে আপনি 10,000 টাকা করে দিয়ে যাবেন, আপনি যদি মারা যান যে কোনো কারণবশত, তাহলে আপনার ফ্যামিলি মাসে 1 লাখ টাকা বা 50 লাখ টাকা করে ওই কোম্পানি দিবে, দিতে তারা বাধ্য। বা একটা ফিক্সড অ্যামাউন্ট ধরুন যে 50 লাখের আপনি করে রাখলেন, দিচ্ছেন আপনি বছরে শুধু 10,000, কিন্তু যদি আপনি জীবিত থাকেন আপনি 1 টাকাও পাবেন না, আপনি যে 10,000 করে দিচ্ছেন এটা জলে যাচ্ছে। তো এইটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, যেটা বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন যে হিন্দি ছবিগুলাতে দেখবেন যে আপনার ইন্স্যুরেন্সের জন্য স্ত্রী স্বামীকে মারে ফেলাচ্ছে। এই হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, যে মারা গেলে স্ত্রী এত পরিমাণ টাকা পাচ্ছে সেটা। আর বাংলাদেশে যেটা হচ্ছে ডিপিএসটা হচ্ছে এই বীমাটা হচ্ছে ডিপিএস এর মতো মাসে মাসে দিতে যান, যদি কোনো কারণবশত না থাকেন তাইলে পাবে, আর আপনি জীবিত থাকলে টাকাটা পাবেন এবং লাভ পাবেন। তো আমরা চিন্তা করি আমি টাকা দিব বিপরীতে রিটার্ন পাবো না, তো এটাই তো ভালো বীমা কোম্পানি। এখন তারা যে লাভটা দেয় এর একটা হিসাব যদি আমার নিজেরটার ক্ষেত্রে আমি বলি আপনাদের, 2009 সালে আমি একটা, তখন এত কিছু তার বুঝতাম না, আজ থেকে অনেক দিন, প্রায় মোটামুটি 15-16 বছর, বাৎসরিক 825 টাকা, 8,025 টাকা প্রিমিয়ামে 15 বছরের সেখানে বীমা চলছে। তো আমার আজ পর্যন্ত দেওয়া হয়েছে কত, 1 লক্ষ প্রায় 3,225 টাকা। তো এখন তারা আমাকে এই 2025 সালে যেটা দিচ্ছে টোটাল দিচ্ছে 1,90,000, তার মধ্যে সরকারের ভ্যাট কাটে 1,80,000। তাইলে আমার টাকা তাদেরটা বাদ দিলে মাত্র 56,000 টাকা। তাহলে চিন্তা করেন 15 বছরে 56,000 টাকার কোনো দাম আছে? কোনো দাম নাই। আমি যদি সেই 2009 সাল থেকে আজ পর্যন্ত অন এভারেজ প্রতি বছরে 6% করে যদি আমি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধরি, আমার এই টাকাটা জিরো, এটার কোনো কাজই নেই। কিন্তু আমরা চিন্তা করি না 56,000 তো লাভ পাচ্ছি, আসলে এই টাকার কোনো দাম নাই। তো ওই জন্যই বলি যে চিন্তাধারাটা একটু নতুন করে করবেন, যে আপনার এই জিনিসটা যে লাভটা সে বলতেছে আসলে কি সেটা লাভ। সর্বশেষ আজকের ভিডিও আমরা শেয়ার বাজার দিয়ে শেষ করব। শেয়ার বাজার শুনলেই আমরাও চিন্তা করতাম যে এটা একটা জুয়া খেলা, সবাই টাকা দেয়, সবাই লোকসান করে। সবাই যদি টাকাটা লোকসানই করে কেউ না কেউ তো লাভ করে, দুনিয়াতে তো কিছু ব্যথা যায় না। সবাই যদি টাকাটা কি নিয়ে যায় তাহলে পায়টাকে, নিজেকে আগে প্রশ্ন করেন যে সবাই যদি লস করে ইনকামটা যে করে সে কিভাবে করে তাহলে। আর শেয়ার বাজার আসলে জিনিসটাকে এটা বুঝলে তাইলে আপনার মনে হবে না যে এটা জুয়া। এখন যেমন ধরেন যে শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আছে এটা আসলো কিভাবে, এরা কিভাবে আসে। ধরেন যে আপনি একটা ব্যক্তিগত কোম্পানি খুললেন, আপনার ওই কোম্পানিতে নর্মালি ধরলাম 1 লাখ টাকা আছে আপনার কোম্পানিটা, এখন আপনার আরো কিছু টাকার দরকার, আপনি কি করতে পারেন, ব্যাংক থেকে লোন নিতে পারেন। তো লোন নিলে যেটা হবে কি হবে, আপনার বাৎসরিক একটা সুদ দিতে হবে ফিক্স, আত্মীয় স্বজন থেকে হাওলাত নিতে পারেন, টাকা পয়সা দিতে পারে। ব্যবসা যদি না চলে আপনি কি করবেন, জায়গা বিক্রি করে তখন টাকা দিতে হবে। কিন্তু এই যখন আপনি পাবলিক যাবেন, যখন শেয়ার বাজারে যাবেন, তখন আপনার যদি লাভ করেন কিছু অংশ দিবেন, লস করলে কিছু দেওয়ারই নেই, আপনার কিছু দিতে হবে না। এটাই হচ্ছে সুবিধা। এখন আপনি বলবেন যে ভাই তাহলে আমি একটা কোম্পানি খুলি, আমিও শেয়ার বাজারে যাই, এত সহজ না। আপনি কোম্পানি খুলবেন, পরপর 3 বছর আপনার কোম্পানির লাভ্যাংশ যাবতীয় কিছু দেখাইতে হবে, সেই বিশাল
অডিটরের মাধ্যমে আপনার কোম্পানিটা অডিট হবে ঠিক আছে কিনা, তারপর পুঁজিবাজার সংস্থা আপনাকে অ্যাপ্রুভাল দিবে যে আপনি আসতে পারেন পুঁজিবাজারে। ধরলাম আপনি অ্যাপ্রুভালটা পাইলেন, আপনার কাছে 1 লাখের শেয়ার, 1 লাখ টাকা ছিল। এখন আপনি বলতেছেন যে আপনার কত টাকা দরকার, আপনি বলতেছেন যে আমার আর 20,000 টাকা দরকার, তার মানে আপনি 20% শেয়ার ছাড়বেন। আপনার কোম্পানির দাম আপনার ক্যালকুলেশন করলেন 1 লাখ টাকা, তাহলে আপনার 20,000 দরকার, মানে 20% শেয়ার ছেড়ে দিতে হবে, তার বিপরীতে তো আমরা টাকা দিব। এখন কোম্পানি যেটা করে সেটা হচ্ছে আপনার টোটাল এই 1 লাখ টাকাকে বাংলাদেশের শেয়ার বাজারে 10 টাকা করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়। ম্যাক্সিমাম বাংলাদেশের শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, মানে এই 1 লাখ টাকাটাকে আপনি 10 দিয়ে ভাগ দেন, তাইলে আপনার মোটামুটি যদি আমরা হিসাব করি আপনার এই পরিমাণ শেয়ার আসবে। 1 লাখ টাকাকে 10টা ভাগে ভাগ করেন ক্ষুদ্র ক্ষুদ্র 10 টাকার। এখন যেহেতু আপনি 20% শেয়ার ছেড়ে দিচ্ছেন, তার মানে 2 লক্ষ শেয়ার শেয়ার বাজারে, বাকি এই যে বাকি যেটা আছে আমাদের 8 লাখ শেয়ার আপনার কাছেই থাকলো। আপনি কোম্পানির মালিক, আগে 100% মালিকানায় ছিলেন, আজকে 80% মালিকানা, আর 20% আপনি ছেড়ে দিচ্ছেন, যেটা 10 টাকা ফেস ভ্যালু হিসাবে শেয়ার বাজারে বিক্রি হচ্ছে। এখন আপনি বলবেন যে যারা এই শেয়ারগুলো কিনবে এদের লাভ কি, বা আপনারই বা লসটা কি? 1 নাম্বার, আপনার কোনো লস নাই। আপনার কোম্পানিটার ব্র্যান্ড ভ্যালু বাড়লো, শেয়ার বাজারে আছে, যে কোনো ব্যাংক আপনাকে লোন দিবে, কারো কাছে টাকার সমস্যা আপনার হবে না, যখনই চাবেন তখনই দিবে। আর আপনার লস যেটা, আপনি যে টাকা আগে ইনকাম করতেন, 100 টাকা ইনকাম করলে আপনি রাখতে পারতেন, এখন 80 টাকা রাখতে পারবেন, 20 টাকা ওই কোম্পানিতে যারা আছে তাদের জন্য দিয়ে দিতে হবে, এটাই আপনার লস। যে আগে 100 টাকা নিজের থাকতো, এখন 80 টাকা আপনার থাকবে, 20 টাকা দিয়ে দিবেন, কারণ 20 টাকা অংশ হিসাবে আপনি মার্কেট থেকে টাকা উঠাইছেন। এখন এইটার একটা নিয়ম প্রক্রিয়া আছে, যে আপনি যখন প্রথমবার শেয়ার বাজারে যাবেন তখন আমরা বলি যে আপনি কি করলেন, ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে প্রথমবার আপনি শেয়ার বাজারে আসতেছেন, যেমন বিয়ে শাদী করে আপনি মানুষকে অনুষ্ঠান করে খাওয়ান, এইরকম একটা বিজ্ঞপ্তি হবে যে আপনি শেয়ার বাজারে আসতেছেন, এটাকে বলে যে ইনিশিয়াল পাবলিক অফারিং। এক্ষেত্রে আপনার ওই শেয়ারগুলো বড় বড় কোম্পানি নিবে, ফিক্সড করা থাকে যে বড় বড় ব্যাংক, বিমা, তারা কত নিবে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কত পার্সেন্ট নিতে পারবে। তো এরপরে যেটা হবে, আপনার ওই শেয়ারগুলা স্বাভাবিকভাবে শেয়ার বাজারে 10 টাকা ফেস ভ্যালু হিসাবে বিক্রি হওয়া শুরু হবে। আপনার যেই আপনি 20% যেগুলো মার্কেট থেকে উঠাইছেন, যেটা 2 লাখ শেয়ার হয়েছে, এটা বিক্রি হওয়া শুরু হবে। এখন ধরেন যে আমি প্রাথমিক অবস্থায় কিনি নাই, আজকে আমি শেয়ারটা কিনতে চাচ্ছি, এখন আপনি তো কিনছেন 10 টাকা দিয়ে, আমাকে কি আপনি 10 টাকায় দিবেন? আপনি বলবেন যে ভাই 11 টাকা হইলে নেন, ঠিক আছে আমি 11 টাকায় নিলাম, ধরলাম যে আমি 6 মাস রাখলাম। এখন আরেকজন এটা কিনতে আগ্রহী, সে বলবো যদি 11 টাকা বলে, আমি তো দিব না, বলবো যে ভাই 11 টাকা তো আমারই কিনা, ঠিক আছে ভাই 12 টাকা দেন। তাইলে 10 টাকার শেয়ারটা ধরেন যে 12 টাকা হয়ে গেল। এই 12 টাকা 12 টাকা না, এই 12 টাকাতে এখন ওই কোম্পানিটা যেটা আপনার ছিল মাত্র 1 লাখ টাকার ফেস ভ্যালু, সেইটা থেকে বাড়বে, টোটাল কোম্পানিটাতে বাড়বে। তো এরকম ভাবে দেখা যায় তখন যেটা হয়, এই 10 টাকার শেয়ারটা 100 টাকা, 200 টাকা, বাজারে 3,000 টাকাও হয়। এই 10 টাকার শেয়ারই 3,000 টাকা। আর কোম্পানিতে আপনি দুইভাবে লাভ পান, কোম্পানিটা বছর শেষে যে ইনকামটা করবে তার 20% হিসাবে তো আপনি পাবেনই, যদি আপনার কাছে শেয়ারটা থাকে, যে লাভ হয় তার 20% আপনি পাবেন ডিভিডেন্ড আকারে, আর লস হইলে আপনি কিছুই পাবেন না। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর এখন যারা বলে যে পথে বসে কারা, শেয়ার বাজারে পথে বসে হচ্ছে ডেইলি ট্রেডার, তাদের বলে। আপনি সকালবেলা 20 কোটি টাকা আছে নিয়ে বসলেন, একটা শেয়ার ধরে যে 100 টাকা চলতেছে, আপনি চিন্তা করলেন যে দুপুর হইতে হইতে এটা 105 টাকা হবে, 100 টাকা, 1 কোটি টাকা দিয়ে আপনি কি করলেন, ওই শেয়ারটা ক্রয় করলেন। এখন যদি 105 টাকা হয়, প্রতি শেয়ারে 5 টাকা করে পাচ্ছেন, তার মানে হিউজ একটা ইনকাম করলেন। বাই চান্স যদি এটার দাম 99 টাকা হয়ে যায়, তখন আপনার কি হইলো, আপনি যেই টাকা দিয়ে ক্রয় করছিলেন সেইটা লস হয়ে গেল। তবে এই লসটা প্রকৃত লস না, এটাকে বলা হয় আনরিয়েলাইজড লস। আপনি যদি বিক্রি না করেন, এইভাবে থাক, কালকে দাম বাড়বে, সমস্যা নাই, কিন্তু মানুষ যখন দেখে যে ভাই আমি কিনলাম এত দিয়ে, এই যে 1 লক্ষ, যে 105 টাকা হবে, এখন তো 99 টাকা হয়ে গেল, আমি 100 টাকা কিনছি, আমার তো লস। তো এই জন্য তারা শুরু করে দেয়। তবে এখানে আরো নানা প্রকার ফ্যাক্টর কাজ করে। ইচ্ছাকৃতভাবে ধরেন যে আপনার কাছে টাকা আছে, আপনার কাছে ধরলাম যে আমরা 1 বিলিয়ন টাকা আছে, ইসলামী ব্যাংকের শেয়ার আছে ধরলাম যে বাজারে 1 মিলিয়ন, 10 লাখ, আপনি ওই টাকায় পুট করতে করতে সব শেয়ার আপনি কিনে নিলেন, এখন বাজারে বিক্রি করার মতো শেয়ার নাই। তারপরের দিন আপনি 100টা শেয়ার দিলেন, 50 টাকার শেয়ার চলতেছে যে 100 টাকা বিক্রি করব, তো মানুষ না পায় আপনারটা 100 টাকা কিনলো,
তারপরের দিন আপনি আর 2000 দিলেন যে 105 টাকা বিক্রি করব, কারণ কন্ট্রোল তো আপনার কাছে, সব তো আপনি কিনে নিছেন, কিছু করার নাই, কারণ এটা ওপেন স্পেস, যে কেউ ক্রয় করতে পারে। এইভাবে করতে করতে যখন আপনি দেখলেন যে শেয়ারটার দাম আপনি 500 টাকা নিতে পারছেন, আপনি তখন সেল করা শুরু করলেন। আপনার যা ছিল আপনি সেল করেন, করতে করতে এখন যেহেতু বাজারে সাপ্লাই বাড়বে, দামটা কমতে 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 থাকবে। যে দামটা বাড়াইছে সে কিন্তু 10 গুণ, 20 গুণ, 100 গুণ লাভ করে বের হয়ে যাচ্ছে, আর মানুষ কিনতেছে। এইভাবে হয় 2 নাম্বারই। তো এর জন্য কিছু নিয়ম কানুন আছে, যে একদিনে সর্বোচ্চ সার্কিট ব্রেকার তারা লাগায়, যে 10%-এর বেশি বাড়তে পারবে না, 10%-এর বেশি কমতে পারবে না। মানে 100 টাকার শেয়ারটা একদিনে 110 টাকার বেশি যাবে না, আর 100 টাকার শেয়ারটা একদিনে 90 টাকার কমে আসবে না। এটাকে বলে যে সার্কিট ব্রেকার। এটা লাগাইছে করোনার সময়, তো আরো বলছিল যে 2%, 100 টাকার শেয়ার 102 টাকার বেশি যাবে না, 98 টাকার নিচে আসবে না। এইরকম নানা প্রক্রিয়া করে তারা কন্ট্রোল করে। এখন আপনি বলবেন যে ভাই আমি যদি বিনিয়োগ করতে চাই আমি কোনটা করব। নর্মাল কথা হচ্ছে আপনি ট্রেডিং এ যাবেনই না, আপনার ট্রেডিং এ যাওয়ার কোনো দরকারই নেই। আপনি করবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যেমন ধরেন যে এই স্কোয়ার ফার্মা আছে, যেমন ইসলামিক ব্যাংক আছে, আপনি জীবনে কোনোদিন এরকম একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবেন না, কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবেন। তো এত বড় কোম্পানিটা আপনাকে অফার করতেছে যে আমার একটা ক্ষুদ্র অংশ আপনি নেন, আমি যেটা ইনকাম করব আপনি যত পার্সেন্ট, তত পার্সেন্ট হিসেবে আপনি মুনাফা পাবেন। তো এর চাইতে বড় সুযোগ আপনার আর কি আছে? তাহলে আপনি বলবেন যে আমি বিনিয়োগটা করব কিভাবে? টাকা থাকলে বিনিয়োগ করা যাবে না, আপনাকে আগে দেখতে হবে গত 5 বছরে আপনি যে শেয়ারটা ক্রয় করতেছেন, এই শেয়ারটা গত 5 বছরে তার অবস্থাটা কি ছিল। যখন বছরের সবচেয়ে কম দামে থাকে তখন আপনাকে এন্ট্রি করতে হবে, মানে আপনি তখন শেয়ারটা কিনে বসে থাকেন দীর্ঘমেয়াদের জন্য, থাক 1 বছর, থাক 2 বছর। অন এভারেজ যদি গত 20 বছরের বাংলাদেশের শেয়ার বাজার আপনি দেখেন, যত প্রকারই আমরা বলি শেয়ার বাজার টাকা গায়েব হয়, ধরলাম যদি 2015 সালেও 2010 সালে যদি আপনি 1 লাখ টাকায় কোনো একটা একদম মোটামুটি, আমরা যদি প্রথম 50টার মতো বলি যারা ভালো কোম্পানি, শেয়ার যদি কিনে যদি আপনি ঘুমিয়ে যাইতেন, কোমায় চলে গেছেন, আজকে 15 বছর পর কোমা থেকে আপনি যাচ্ছেন, আপনার 1 লাখ টাকা 25 লাখ টাকা হয়েছে। এটা আমার কথা না, এটা শেয়ার সূচকের কথা। তো এই জন্য ওই যে প্রতিদিন যারা বলে শেয়ার পড়ে যাচ্ছে, দাম বাড়লো দাম কমলো, এটা হচ্ছে ডেইলি ট্রেডারদের জন্য চিন্তা। আপনি যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন তখন দাম বাড়লো না কমলো আপনার দেখা যায় না, আপনি দেখবেন ওই কোম্পানি গ্রোথ করতেছে কিনা, বাৎসরিক আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা জমা হবে, যেই লাভটা তারা করতেছে। এই জন্য, আর সেটা ভিন্ন জিনিস যখন আপনি আরো নিজে শেয়ার বাজার রিলেটেড অসংখ্য কিছু জানবেন, নিজে নিজে এক্সপার্ট হবেন, আপনার কাছে বিশাল পরিমাণ বিনিয়োগ থাকবে, আপনি ট্রেডিং শুরু করেন। 100 কোটি আছে, আপনার লস হইলে কোনো সমস্যা নাই। আর লজও হয় না। শেয়ার বাজারে কি আছে, আমরা শুধু টাকা পয়সাও ধার হয় না, শেয়ার বাজারে টাকা পয়সা, শেয়ার গুলাও ধার দেওয়া যায়। যেমন ধরেন যে আপনার 1 লাখ শেয়ার আছে, তো 1 লাখ শেয়ার আপনাকে ধরেন যে বাৎসরিক 12% লাভে আরেকজন ওই যে ব্রোকারেজ গুলা নিবে, বলবো যে আপনার গুলো আমি নিলাম, আপনার 1 লাখ শেয়ার, তো যে ঠিক আছে আপনি বিক্রি তো করবেন না, করব না, বাৎসরিক আমি আপনাকে কি করব 1 লাখের উপর 12% মানে 12,000 টাকা দিব, আপনার শেয়ারটা আমি ধারে বিক্রি করব, ট্রেড করব। এটাকে বলে যে মার্জিন ট্রেডিং। মানে আপনি একটা জিনিস ঋণে নিলেন, আপনার 1 লাখ শেয়ার 1 লাখই থাকবে, যেই কোম্পানি ছিল ওই কোম্পানি থাকবে, ডিভিডেন্ড আপনি পাবেন, ওই শেয়ারটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। তো আপনি বলবেন যে ভাই তার লাভটা কি, যে আপনার শেয়ারটা নিল তার লাভটা কি? সে ওই যে জুয়া খেলবে। জুয়া খেলা মানে হচ্ছে সে যখন দেখবে যে এই শেয়ারটাকে আমি কম দামে নিয়ে আসব, কম দামে নিয়ে আসবো, 100 টাকা শেয়ারটাকে আমি 70 টাকায় নিয়ে আসবো, তখন ওই 70 টাকা দিয়ে আপনাকে কিনে দিবে। সে তো প্রকৃতপক্ষে শেয়ার তো কিনে নাই, আপনার শেয়ারের দাম তো সে দিচ্ছে না, টাকা তো 1 টাকাও দেয় না, আপনার কাছ থেকে শুধু বাৎসরিক টাকা দিবে, বাৎসরিক 1 লাখ টাকা 12,000 টাকা দিবে। এখন এই সে আপনার এই শেয়ার, যে কোম্পানির শেয়ার, সে চিন্তা করলো আমি এটাকে 50% লস করাবো, শেয়ারের দাম নিয়ে আসবো 50 টাকায়। 50 টাকা আনার পর আমি আপনাকে তখন, যদি ধরেন যে আজকে আপনার 1,000 শেয়ার আছে 1 লাখ টাকার, এখন যখন এটার দাম কমে যাবে তখন আমার এই 1 লাখ শেয়ার কিনতে টাকা লাগবে মাত্র 50,000, আর আপনারা আমি দিলাম 12%, 12,000, 62,000 টাকা খরচ, তাহলে আমার লাভটা হচ্ছে আরো কত, 38,000 টাকা। তো এটা হচ্ছে বড় লেভেলে যারা করে এদের কাজ। এটা ছাড়া আরো নানা প্রকার ট্রেডিং পাবেন, ফিউচার ট্রেডিং, মানে আপনি বাজি ধরতেছেন যে আগামী 1 বছরে যদি ধরেন যে ইসলামিক ব্যাংকের শেয়ারটা সম্ভবত 42 টাকা চলতেছে, যে আগামী 1 বছরে তারা 50 টাকায় যাবে, আমি ক্রয় করে নিলাম। এখন এই যদি 50 টাকা যায় আপনার লাভ, যদি 50 টাকা যদি না যায় তাহলে নিচে যেটা আছে এটা আপনার লস, তাকে দিতে হবে। এই হচ্ছে নর্মালি নিয়ম।
তো আশা করি প্রতিটা সেক্টর যদি আপনার জানা থাকে আপনি কিছু হইলেও উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের যা প্রশ্ন আছে বলতে পারেন। জি, কার কি প্রশ্ন আছে বলতে পারেন। জি ভাই। সালাম আলাইকুম ভাই। জি বলেন। যে আমি একজন ব্যাংকার, জি। আপনার ভিডিওগুলো প্রায় দেখি আমি। জি। তো এই মাঝে মধ্যে আমি দেখি যে বিভিন্ন রকম ভিডিওতে আপনি কথা বলেন, ঠিক আছে, কিন্তু এই যে আজকে যেটা করলেন জি। বিনিয়োগের বিষয়টা, জি। আমরা আসলে এই যে স্বর্ণ বা গোল্ড আমরা কিনবো, এটা কি ওই স্বর্ণের দোকান থেকে কিনবো না বাইরে কোথা থেকে কিনবো এটা? এখন কথা হচ্ছে কি, একটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল সম্ভবত স্বর্ণ কিনি, বুঝছেন? ওরা 2 নাম্বারই জি করাতে ওদের লাইসেন্সটা বন্ধ করে দিয়েছে, ওটা অনলাইনে কিনতে পারতেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে আপনি অনলাইনে কোনো নির্ভরযোগ্য জায়গা নাই, বুঝছেন? ওদের লাইসেন্সটা বাজু সাবার রদ করে দিছে। তো আপনি যদি কিনতে চান, সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আপনি স্বর্ণ কিনবেন, কোনো আশেপাশে দোকান থেকে আপনি কিনবেন না। আপনি ওই স্বর্ণটা ব্র্যান্ডেড দোকানগুলা, বর্তমানে ঢাকা শহরে কিছু দোকান আছে তারা ওই পিওর গোল্ডটাই বিক্রি করে 24 ক্যারেটের, মানে একদম হলমার্কিতটা। আপনি সেখান থেকে ক্রয় করে আপনার ব্যাংকের লকারে রাখেন, এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট, নিরাপদ, বুঝছেন? মানে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উপর নির্ভর করে না অনলাইনটা কিনবেন না স্থানীয় দোকান থেকে কিনবেন। আর কেনার সময় আমরা ওইটাও আবার বলবো, যদি তাঁতি বাজার থেকে ক্রয় করেন ওই 24 ক্যারেটের দাম 22 ক্যারেটের থেকে কম, এটা মাথায় রাখবেন, বুঝছেন কিনা? তাঁতি বাজারে যে 24 ক্যারেট, ওটার দাম 22 ক্যারেটের চাইতে কম। জি। যে আরেকটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে আবাসিক জমিগুলো যে কেনার কথা বললেন, এটাতে আমরা যেটা কিনবো আর কি যে মূল্য দিয়ে, সেখানে আবার আমরা যখন বিক্রি করব সেটার উপরে 15% আবার টিডিএস কাটে। এটা না, কি এখন কি আপনি আমরা, ব্যক্তি নামে ক্রয় করবেন না ব্যাংকের নামে ক্রয় করবেন? আমি ব্যক্তিগতভাবে। না, ব্যক্তিগত নামে ক্রয় করলে দেখেন, একটা কথা বলি, এখন এখন কিছু টেকনিক শিখায় দিই, ঠিক আছে? যাই হোক, আচ্ছা যাক, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, 1 সেকেন্ড, 1